আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। মাঝখানে অনেক দিন দেখা হয় নাই, আমি একটু অসুস্থ ছিলাম। সো তারপরে আবার আল্লাহ তোমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছে। হ্যাঁ আচ্ছা, কিছু বলো নাই। ওকে, সো আল্লাহ আবার তোমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। সো ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস একটু শেয়ার করি আর কি, এই জন্য নিয়ে আসছি। করব তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা কি একটা শব্দ শুনছো, কালেকটিভ লার্নিং প্রসেস? শুনছো এটা? শোনো নাই কেউ? কালেকটিভ লার্নিং প্রসেস। সো কালেকটিভ লার্নিং প্রসেস জিনিসটা কি হালকা করে একটু বলি। প্রথম কথা হচ্ছে, মানুষ কালেকটিভ লার্নিং প্রসেসের ভিতর দিয়ে যায়। তার মানে কি? মানে হচ্ছে ধরো টেলিফোন কিভাবে কাজ করে, বা মোবাইল কিভাবে কাজ করে, ইন্টারনেট কিভাবে কাজ করে, এটাকে আমার আবিষ্কার করার দরকার আছে? দ্য আনসার ইজ নো। অলরেডি ইট হ্যাজ বিন ডিসকভার্ড। হোয়াট আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু লার্ন দ্য থিং, I have to be a master of the process and the technology. তাহলে কী হবে, আমি ওটার চেয়ে আরও বেটার কিছু একটা বানাইতে পারবো। কথা ঠিক না? বুঝতে পারছো? সো আমি নেক্সট জেনারেশন কিছু একটা বানাইতে পারবো আর কি। এখন তাহলে আমি যে নেক্সট জেনারেশন জিনিসটা বানায় রেখে গেলাম, যে কিছু জ্ঞান অর্জন করলাম, সেই জিনিসটাকে আবার তোমরা যারা পরবর্তী জেনারেশন, তাদের আবার নতুন করে বানানোর চিন্তার দরকার আছে? বলো তো। দরকার নেই। তাহলে তোমার কাছে টেলিফোনের টেকনোলজি ছিল, মোবাইলের টেকনোলজি ছিল, ইন্টারনেটের টেকনোলজি ছিল, আরিফ ভাইয়ের বানানো একটা ঘোড়ার ডিম টেকনোলজি ছিল। এই সব কিছুর উপরে দাঁড়ায় তুমি কি করবা? এর পরের ধাপে যাবা। অর্থাৎ তোমরা বুঝতেছো কি, যে আমরা আসলে উই আর ক্রিয়েটিং সাম ব্লকস। হ্যাঁ, একটার উপরে একটা ব্লক বসায় দিয়ে আমরা ধাপে ধাপে কি করতেছি, সামনের দিকে আগায় যাচ্ছি। দ্যাটস হোয়াট ই কল কালেকটিভ লার্নিং প্রসেস। এখন ধরো কোনো কারণে নূহ আলাইহিস সালামের সময় যখন একটা বন্যা হয়েছিল, জানো তোমরা, তাই না? ওরকম বন্যায় যদি এমন হয় যে জ্ঞান সব ধুয়ে গেল, সব নাই হয়ে গেছে, তখন আবার কি করতে হবে? শূন্য থেকে শুরু করতে হবে, তাই না? ব্যাপারটা এরকম আর কি। সো মানুষ আসলে কালেকটিভ লার্নিং প্রসেসের ভিতর দিয়ে যায়, এবং এটা মানুষের একটা অনন্য গুণ। এটা আর কোনো প্রাণীকে দেওয়া হয় নাই, আর কোনো উদ্ভিদকে দেওয়া হয় নাই। ধরো ব্যাপারটা এরকম, পিঁপড়া বা বানর অনেক বুদ্ধিমান প্রাণী। সো ওরা জানতে পারছে, কোনো এক লোক জানতে পারছে যে এই পাহাড়ের এই চিপা দিয়ে গেলে, ওদের কাছে পাহাড় মানে কি, তোমার যে পড়ার টেবিল, ওটা ওর কাছে একটা পাহাড়, একটা পিঁপড়ার কাছে আর কি। সো বা একটা বানর, সে যে বনে থাকে, সে বনে জানে যে এই পাহাড় টপকায় ওই পাশে গেলে একটা কলার ক্ষেত পাওয়া যায়, সেখানে দুর্দান্ত সব পাকা পাকা কলা পাওয়া যায়। বানর তো জানো কলা পছন্দ করে। সো ব্যাপারটা হচ্ছে, ও যে জ্ঞানটা অর্জন করছে, সেই জ্ঞানটা না ওর সামনের উপরে যারা থাকে তাদেরকে দিয়ে যেতে পারে। কিন্তু ওরা না ওইটার উপর ডেভেলপ করে যে নতুন কিছু করবে, ওই জ্ঞানটা যে ধরে রাখবে, সো দ্যাট ওর পরের জেনারেশন যেন এটাকে আরও ডেভেলপ করতে পারে, এই কাজটা করতে পারে না। তোমরা বোঝো নাই আমার কথা এতক্ষণে কিছু? বুঝছি ভাইয়া। ওরা যদি এটা পারতো তাহলে ওদের সভ্যতা গড়ে উঠতো। ওদের সভ্যতা গড়ে ওঠে না, কারণ ওরা কালেকটিভ লার্নিং প্রসেসের ভিতর দিয়ে যাইতে পারে না। এটা মানুষের একটা অনন্য গুণ। এবং তোমরা এবার ভাবো, এই কালেকটিভ লার্নিং প্রসেসের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোন জিনিসটার বলো তো? ভাবো, কোন কাজ করতে পারার ক্ষমতা মানুষের অসীম পরিমাণে দেওয়া হয়েছে, যেটার কারণেই মানুষ অন্য চিন্তায় তোমার চেয়ে বান্দর অনেক বেশি স্মার্ট। নোপ, বাঘেও চিন্তা করে, সিংহও চিন্তা করে, পিঁপড়াও চিন্তা করে। চিন্তা করলেই শুধু হবে না, কি করতে হবে? দেখি শেখা, পর্যবেক্ষণ, জ্ঞান অর্জন। কেউ পারে না, সেটা প্রয়োগ করার ক্ষমতা, বাস্তবায়ন। কিচ্ছু হচ্ছে না। লেখা লেখা গাধা, লেখা লেখা। তুই যদি লিখে রেখে যেতে না পারিস, তোর পরের জেনারেশনের কাছে পাস অন করতে পারবি না। ভাষাটা, আমাদের যেটা মুখের ভাষা, সেটা পাকাপোক্ত হয় যখন আমরা লিখি। এই ছেলেটার আজকেও ক্লাস করার দরকার নাই রে, ইমতিয়াজ আহমেদ। সরি ব্রো। ভাইয়া সরি ভাইয়া। তোমার মাইকটা অন করো না প্লিজ। তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি লিখে দিও আর কি। হ্যাঁ, মানে তোমার মাইকটা অন করলেই যে ঘ্যাড় ঘ্যাড় শব্দটা হয়, এটা খুবই মানে সবাইকে ডিস্টার্ব করে আর কি। আমি অনেকবার বলছি এটা চেঞ্জ করো। না পারলে আমার সাথে শেয়ার করো যে ভাই আমার মাইক কিনতে হেল্প করেন, কিন্তু মানে তুমি তো এই একই কাজ প্রতিদিন করতে পারো না। ওকে, সো লেখা। সো আমি তোমাদেরকে আমার নিজের কিছু ইন্টারমিডিয়েট বলতেছি, বুয়েটা অ্যাডমিশনের আগে আমার করা কিছু নোট দেখাবো। আমি নিজে যেটা করছিলাম, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না এখন, একটু পরে আমি দেখাবো আর কি, এক্সপোজার কমাই দিয়ে, সমস্যা নেই। সো কালেকটিভ লার্নিং প্রসেস, এটা গতকাল রাতে আমাকে যে পরিমাণে শিখাইছে আবার নতুন করে, আই জাস্ট ক্যানট
মেক ইউ বিলিভ যে আমি আবার নতুন করে কত কিছু শিখছি, অথচ ওই আমলে কিন্তু আমি শিখছিলাম একবার, আই ফরগট দেন আই রিমেম্বার্ড এগেইন, ইভেন আই লার্নড ইভেন মোর। হ্যাঁ, সো ব্যাপারটা খুবই মজার। 1 নাম্বার কথা গেল এটা। 2 নাম্বার হচ্ছে তোমাদের সাথে আমার একটা চুক্তি হবে এখন। সেই চুক্তিটা হচ্ছে একটা 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 কনফেশন, হ্যাঁ, বা একটা ডিক্লারেশন বলতে পারো আর কি। সেটা হচ্ছে যে কালেকটিভ লার্নিং প্রসেসের কথা এতক্ষণ বললাম, এখন বলবো আর একটা কথা। সেটা হচ্ছে যে ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ। হ্যাঁ, একটা বিখ্যাত কথা আছে, এভরি নিউ স্টেজ অফ লাইফ, এভরি নিউ স্টেজ অফ ইউর লাইফ উইল রিকোয়ার আ নিউ ভার্সন অফ ইউ। মানে বুঝো, জীবনের প্রতিটি ধাপে তোমার একটা নতুন ভার্সন লাগবে আর কি, এটা লাগে। যেমন ধরো আমি যখন ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলাম, বাসায় থাকতাম, সো তখনকার যে আরিফটা ছিল, সে যখন একা একা ঢাকায় চলে আসলো কোচিং করার জন্য, তারপরে আলহামদুলিল্লাহ বুয়েটে চান্স পেলো, হলে উঠে গেল একা একা, আমাকে কেউ আগায় দিতে আসে নাই। হ্যাঁ, সো ওই আরিফটা না ডিফারেন্ট। আগেকার আরিফটা কথা বলতে জানতো না, কারোর সাথে সম্পর্ক করতে পারতো না যে ভাই আপনি কি একটু দাঁড়াবেন এখানে, আমার এই জিনিসপত্রগুলো রেখে যাচ্ছে, আমি একটা সিএনজি ডেকে নিয়ে আসি, এই কথা আমি বলতে পারতাম না আগে। কিন্তু ঢাকায় যে আরিফটা একা একা আসছিল সে বলতে পারে। সো ব্যাপারটা এরকম আর কি, যে প্রত্যেকটা স্টেজে জীবনের একটা নতুন তোমাকে লাগবে। এই নতুন তুমি যদি আবিষ্কার করতে না পারো, প্রয়োজনের সাপেক্ষে যদি খাপ খাওয়াইতে না পারো, তাহলে তুমি অবসলিট, কাজে লাগবে না তোমাকে আর কি। হ্যাঁ, যেমন ধরো আমি আগে অফলাইনে পড়াতাম, 100% অফলাইন, অনলাইনের কথা ভাবিও নাই কোনো দিন। এই যে তোমরা বাংলাদেশের সবচেয়ে পুরাতন যে বলা যায় এডুকেশনাল ইউটিউব চ্যানেল, অন্যরকম পাঠশালা আর কি, এর আগেও মনে হয় ছিল 2-1টা, ওরকম না আর কি। সো অন্যরকম পাঠশালায় অনেকবার ভিডিও করতে শখ ভাই আমাকে বলছে, লিটন ভাইয়ের সাথে কথা হয়েছে, কিন্তু শুরু করেও না, ছেড়ে দিছি, দূর ভালো লাগে না আর কি ক্যামেরার সামনে একা একা কথা বলতে। সো আমি পারতাম না, কিন্তু কি যখন দেখলাম করোনা ভাইরাসের লকডাউন, তখন তার পড়ানো যাচ্ছে না, কি করা যাবে, তখন আমাকে বাধ্য হয়ে অ্যাডাপ্ট করতে হয়েছে। সো এটাই আর কি, যে তখন আমি শিখে ফেলছি যে সামনে কেউ না থাকলেও একা একা কীভাবে কথা বলতে হয়। মন টানতো না, এই কারণে এখন এই যে জুম বা গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাস নেই। সো ব্যাপারটা এই আর কি, যে প্রত্যেকটা জায়গাতে নতুন একটা ভার্সন লাগে। সো বর্তমানে পড়ালেখার ফিল্ডে যে অবস্থা হয়েছে, এটা দেখে আমি প্রচণ্ড বিমর্ষ, আর পারছি না গুরু, সেই নার্সারি থেকে শুরু। হ্যাঁ, ব্যাপারটা এমন হয়েছে আর কি, যে আর কতদিন চলবে এইভাবে। তোমাকে আমি পড়াচ্ছি খুব ভালো করে, দিন শেষে দেখা যাবে তোমার একটা ক্যালকুলেটর পরীক্ষার হল থেকে তোমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছে। এটা ছিনতাই, এটা অন্যায়। তোমাকে একটা ঘড়ির অপরাধে তোমাকে এক্সপেল করে দিবে। তোমার এই পড়ানোর পরে দেখা যাবে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে, কেন? খাতা দেখছে উল্টাপাল্টা। এই দেশে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা কেন? সো এইগুলো নিয়ে আমাকে কথা বলতে হবে। আর মানে ওই যে একটা কথা বলে না, যেমন কুকুর তেমন মুগুর, সো আমার হাতে মুগুর তুলে নিতে হয়েছে। হ্যাঁ, সো এটা তোলার কারণে যেটা হয়েছে, এখন আমাকে একটা নতুন ভার্সনের দিকে যেহেতু যাইতে হয়েছে, ওই ভার্সন নিয়ে অনেকের আপত্তি আছে, তোমারও থাকতে পারে, আমার তাতে কিছু আসে যায় না। এইটা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানের থাকতে পারে, পুরো পৃথিবীর মানুষের থাকতে পারে, আমার কিছুই করার নেই। আমার বিবেক আমাকে বলছে যে এইটা সঠিক পথ, তাই আমি ওদিকে যাব। সো ওইটা নিয়ে যদি তোমার আপত্তি থাকে, তাহলে তুমি চাইলে আমার সাথে আর নাও পড়তে পারো, কারণ তুমি আরিফ ভাইয়ার বা রাসায়নিক ফেলুদার যে ভার্সনটা দেখে তুমি ভর্তি হয়েছিল কোর্সে, এখন তো সেটা নাই, সেটা বদলে গেছে। সো এই জন্য তোমার পূর্ণ স্বাধীনতা আছে। যদি তোমরা কেউ চাও তোমাদের কোর্স ফি ফেরত নিতে পারো, কোনো সমস্যা নেই। যতগুলো ক্লাস হয়েছে ওটার প্রপোর্শনাল একটা অ্যামাউন্ট হিসাব করে আমরা দিয়ে দিব আর কি। পারলে 2 টাকা বেশি দিব, কম দিব না ইনশাল্লাহ। সো তোমাদের এই স্বাধীনতা আছে, জানাই দিলাম। কিন্তু যেটা করতে পারবা না সেই জিনিসটা হচ্ছে, আমার এই অ্যাক্টিভিটির সাথে তুমি চাইলে একাত্ম হও না হও তোমার ইচ্ছা, কিন্তু আমাকে নিয়ে জাজমেন্টের জায়গাও যাইতে পারো, কিন্তু আমার সামনে না। আমার সামনে যদি ধরা পড়ো তুমি, তাইলে ঝামেলা আছে, একদম ঝামেলা আছে। বিকজ তুমি ওই যে একটা কথা বলে না, তুমি আমার ঘরে খেয়ে তো তুমি আমার বদনাম করতে পারো না। ব্যাপারটা এরকম আর কি, যে তুমি আমার কাছ থেকে শিখতেছো কেমিস্ট্রি, অথচ তুমি চলে যাও অন্য কোথাও কেমিস্ট্রি পড়ো, আমার সমস্যা নাই তো, এই আর কি। সো আমি তোমাকে বাধ্যও করছি না, আমি তোমাকে থাকতেও বলতেছি না, তোমার যা ইচ্ছা তুমি তাই করবা। তোমাকে তোমার বন্ধুরা খোঁচা দিবে, আরিফ হকের চেলা, হ্যাঁ তোমার ইচ্ছা, তুমি কার চেলা হবা তুমি জানো আর কি, ঠিক আছে? সো ইউ চুজ ইউর প্যাথ, লেট মি চুজ মাই প্যাথ, বাট ডোন্ট জাস্ট ক্রস মাই প্যাথ, এই আর কি। ওকে, সো ঠিক আছে, চলেন পড়াশোনা করি। আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম, চলো আজকে অনেক কিছু টুকরো টপিক পড়তে হবে। ওকে, চলো। মিশ্র অ্যানহাইড্রাইড, এটার কথা কি আগে বলছিলাম আমরা? ইংরেজিতে বলে কি? মিক্সড অ্যানহাইড্রাইড। তারপরে অর্থ অ্যাসিডের সংজ্ঞা আসলে কি? তোমাদেরকে আগে অর্থ অ্যাসিডের কি সংজ্ঞা শেখানো হয়েছিল আমাকে একটু বলো তো, মনে পড়ে? অর্থ অ্যাসিড কাকে বলে? ওই
তুই হলো বেশি পানি বেশি পরিমাণ পানি থাকে। আচ্ছা ঠিক আছে, তারপরে পাইরো অ্যাসিড নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন আছে, পাইরো অ্যাসিড নিয়ে একটু কথা বলবো। তারপরে তোমরা কি এটার নাম শুনছো, গ্লাসিয়াল অ্যাসিড? গ্লাসিয়াল এই শব্দটা শুনছো? আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন একটা জিনিস পাওয়া গেল। সো এই জিনিসটা কি আমরা একটু দেখার চেষ্টা করব। সেসকিউ অক্সাইড নিয়ে আগে একদিন কথা হয়েছে, আজকে আর একটু দেখাবো। ওই সেসকিউ অক্সাইড নিয়ে আমি ফার্দার স্টাডি করার জন্য এটা খুঁজে বের করছিলাম আর কি। তারপরে থায়োনেমিং নিয়ে তোমাদের কয়েকজন দেখলাম বেশ অ্যাডভান্সড, ভালো লাগছে আমার, নিজে থেকে অনেক কিছু পড়ে শুনে আমাকে জানাইছে। থায়ো নিয়ে তো আমি আগেই বলছিলাম কথা বলবো। থায়ো নিয়ে কি আগে কখনো কথা বলছিলাম নাকি বলিই নেই কোনো কিছু? এন্ড গেমে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এমনি ফাউন্ডেশনে বলি নাই? না বলছিলেন তাও একটু হালকা মনে হয় বলছিলেন। ওকে ওকে, মিশ্র এবং যৌগিক অক্সাইড। প্রথমেই বলে রাখি ভাই, এই যৌগিক অক্সাইড জিনিসটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই, বইতে নাই, বাংলাদেশের কোথাও পড়ানো হয় না। কাছাকাছি জিনিস, সহজ জিনিস, মজার জিনিস, এই জন্য আমি ঢুকাইছি, ঠিক আছে? এটা কিন্তু সিলেবাসে নাই, মানে কোনো দিন ঢুকবে কিনা আমি জানিও না আর কি। তো বলে গেলাম, হয়তো বা কেউ চাইলে ঢুকাবে। দ্বিলবণ, এইটার বাংলাটা দ্বিলবণ, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে, কেউ নাম শুনছো দ্বিলবণ? আগে শুনছো? শোনো নাই? আচ্ছা, এটার ইংরেজিটা অ্যাকচুয়ালি হচ্ছে ডাবল সল্ট। ডাবল সল্ট, এটা আমাদের সিলেবাসে আছে, কিন্তু এই নামটা কোথাও লেখা নাই যে এইগুলাকে যে দ্বিলবণ বলে আর কি। হ্যাঁ, আমি অন্তত দেখি নাই। সো ডাবল সল্ট নামটা আমার পছন্দ হয় নাই, সো আমি এটার একটা নতুন নাম দিছি, মানে এটা আমার দেওয়া নাম আর কি। সেটাকে হচ্ছে আমি নাম দিছি বাই সল্ট। কোনটা সুন্দর লাগে, ডাবল সল্ট নাকি বাই সল্ট? বাই সল্ট। এটা আরিফ ভাই বলছে, তো এখন সমর্থন না দিলে যদি বের করে দেয়। এর মিনিং মানে কি স্যার? হ্যাঁ, কি মানে কি বাই সল্টের মিনিং? ওরে গাধা রে গাধা, বাই সল্টের মিনিং দ্বিলবণ। এই বেটা, বাই মানে কি? বাইসাইকেল মানে কি? সাইকেল মানে তো চাকা, বাইসাইকেল মানে দুইটা চাকা। ও বুঝলাম। ডাই মানেও দুই, বাই মানেও দুই রে বাবা, দুইটাই তো ইউজ করে। এটা গ্রিক ভাষায় দুই। তাহলে হুন্ডাকে বাইক বলে কেন স্যার? উফ, ওইটা তো এমনি আলাদা একটা নাম। ওকে, যাই হোক, চলো, এটা আমার দেওয়া নাম আর কি, এখন আমারও সমর্থন করতে হবে তা না, বাট আমার ভালো লাগছে আর কি, এই জন্য বলি। আমরা বাইসালফেট বলি, শোনো নাই? বাইসালফেট। ওকে চলেন, আপনাদের কিছু বাড়ির কাজ দেওয়া ছিল মনে হয়, এই বাড়ির কাজ কি করা হয়েছে? এটা পারছেন আপনারা? কথা কয় না তো এবার। এটা তো কাল ক্লাসে দিছিলেন করতে। এগুলো তো ক্লাসে করা হয়ে গেছিল। ও, করে ফেলছিলাম। জি ও সরি, ইংলিশ ভার্সনের হয় না, আমি তো তোগো মনে করছি, তোগো হয় নাই। আচ্ছা তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা, এটা হইছে, N2O4 এরটা হইছে? জি স্যার। জি ভাই। ও সরি। আচ্ছা তো প্রোডাক্টের নামগুলো আমরা থেকে নিয়ে আচ্ছা, N2O5 ও তো তাহলে ডেফিনেটলি হইছে। জি ওকে আচ্ছা, যাক, বাঁচা গেল। তাহলে তোমাদের ক্লাস আর একটু ছোট হয়ে গেল। বলো, কাঁচ পাত্রে কেন সোডিয়াম হাইড্রোক্সাইডকে সংরক্ষণ করা হয় না? এন্ড গেমে দেখাইছিলাম, মনে পড়ে? হ্যাঁ, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কে জানি বলে ফেললো সিলিকন ডাইঅক্সাইডের সাথে। সিলিকন ডাইঅক্সাইড জিনিসটা কি মনে আছে তো? কাঁচ। আচ্ছা, সো এই বিক্রিয়ার জন্য একটা জিনিস লাগে, জানো কি? তাপ। সো এখন এখানে যেহেতু আমাদের সিলিকন ডাইঅক্সাইডটা হচ্ছে কি, পরে বলতেছি, এটা তো ক্ষার আমরা জানি, তাহলে এটাকে এখন কি হিসাবে কাজ করতে হবে? অম্ল। কিন্তু এটা তো অম্ল না, এটাকে কি বলবো আমরা? অম্লধর্মী। আচ্ছা, সো অম্লধর্মী বলারও কারণটা হচ্ছে কি, সিলিকন একটা অপধাতু, আর অপধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী হয়, আমরা জানতাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, কাকে তাহলে পানির মধ্যে দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি সিলিকন ডাইঅক্সাইড, কোনটা? সিলিকন ডাইঅক্সাইড প্লাস পানি, এইটার বিক্রিয়ায় কি তৈরি হবে? তাড়াতাড়ি বলেন। SiOH হোল কত? 4। আচ্ছা, সমতা করতে গেলে এখানে একটা 2 আসবে আমাদের, এটাকে আমরা এবার রিঅ্যারেঞ্জ করে লিখব H4SiO4। এই অ্যাসিড কি বিক্রিয়া করার মতো অবস্থা আছে? নাই, পানি বের করতে হবে। গুড। কয় অণু পানি বের করবে এখান থেকে? এক অণু। ঠিক আছে, করার পরে কি থাকে বস? H2SiO3। তারপরে এই অ্যাসিডটা এবার কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ওকে,
করে কি হবে, ক্ষারের ধাতু এসে অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করবে। এই ক্ষারের ধাতুটা এসে অ্যাসিড হাইড্রোজেনকে রিপ্লেস করলে কি তৈরি হচ্ছে, দুইটা হাইড্রোজেন ছিল, দুইটাকে রিপ্লেস করে দিলে Na2SiO3 প্লাস কি তৈরি হবে জানো, পানি। এরপরের কাজ হচ্ছে কি আমাদের যোগ করে ফেলা বিক্রিয়াটাকে। যোগ করে দিলে কি হবে বলো, H4SiO4 এর সাথে এটা কেটে যাচ্ছে, তারপরে H2SiO3 এর সাথে H2SiO3 কেটে যাচ্ছে। আমি সমতা ঠিক মতো করি নাই, নিচের বিক্রিয়ার এখানে 2 হবে, এখানে একটা 2 হবে, তাই না? আচ্ছা, তারপরে কি হচ্ছে বলুন তো, আর কি কাটতেছে, এই দুইটা পানির সাথে এখানে দুইটা পানি কাটতেছে। তাহলে ফাইনালি কি থাকে আমাদের কাছে, সিলিকন ডাইঅক্সাইড প্লাস দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কি, এটার নাম কি, সোডিয়াম কি জানো, সিলিকেট, সোডিয়াম সিলিকেট প্লাস পানি। তার মানে কাচের সাথে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়, তাহলে কাচের পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডকে রাখা যাবে না। তাপের উপস্থিতিতে এই বিক্রিয়া খুব ফাস্ট ঘটে যায়, যদি তাপ না থাকে তাহলে স্লো ঘটে, খুব স্লো ঘটে, 5 দিন 6 দিন ধরে হয়তো বা ঘটবে। সো যেহেতু কাচের সাথেই ওর বিক্রিয়া হচ্ছে, কাচটাকে খেয়ে ফেলবে, কাচ পাত্র খেয়ে একদম নষ্ট হয়ে যাবে। অথবা আর এক কাজ করা যায়, কাচের পাত্রে যদি রাখো, কাচের পাত্রের ছিপিটা অন্তত কাচের হওয়া যাবে না, তাহলে কি দুই পাশে কাচ আর মাঝখানে ওই আঠার মতো সোডিয়াম হাইড্রোক্সাইড একটু লাগিয়ে থাকলেই কি হবে বলো তো, ওই দুটাকে লাগাই ফেলবে, বোতল ভাঙতে তারপর হাতুড়ি লাগবে। মনে পড়ছে আপনাদের এই কথাগুলো? জি ভাইয়া। ওকে, মাশাআল্লাহ, তাহলে হইল। এবার এটা কি দেখাইছিলাম, কাচের পাত্রে কেন HF কে সংরক্ষণ করা হয় না, হাইড্রোজেন ফ্লোরাইড? না ভাইয়া, করো এটা তাহলে। না কিন্তু আচ্ছা করো, হাইড্রোজেন ফ্লোরাইডকেও রাখা যাবে না। বলেন বিক্রিয়া লিখবো কি আমরা এখানে, বলো বলো বলো। হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস প্লাস হাইড্রোক্সাইড, হ্যাঁ, SiO2। ওকে চলো। সো আমাদের এখানে কি লিখবো, HF। তাহলে ভাবেন তো কি হবে এবার, এইবার কি অ্যাসিড হিসাবে ওই ভদ্রলোক বিক্রিয়া করবে বলেন তো? এ তো ক্ষার হিসেবে করবে। এই তো বুঝে গেছি। তাহলে দেখো একটা অদ্ভুত ব্যাপার লাগতেছে না, সেটা হচ্ছে এতদিন তো জেনে আসলাম, দেখে আসলাম সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী, বাট এখন কিন্তু সে ক্ষারের মতো কাজ করতেছে। ওয়েলকাম টু দ্য রিয়ালম অফ কেমিস্ট্রি। সামটাইমস ইউল ফাইন্ড সাম, অধাতুর অক্সাইড অম্লধর্মী। এটা তো অধাতু না রে বাবা, এটা অপধাতু। হ্যাঁ বলো কি বলতে গেছিলা, কে জানো মেয়েদের মধ্যে? অম্লধর্মী হইলে সেটা তো সাধারণত অম্লধর্মী না হলে নিরপেক্ষ হয়, তাহলে এটা ক্ষারধর্মী, মানে সম্পূর্ণ বিপরীত হয়ে গেল না? আমি তো এই জন্যই তোমাকে স্বাগত জানাইলাম রসায়নের জগতে। সামটাইমস ইউল ফাইন্ড সাম উইয়ার্ড থিংস লাইক দ্যাট দ্যাট ইউ ক্যানট এক্সপ্লেইন রাইট নাও। আই হ্যাভ সেড রাইট নাও, দ্যাট মিনস ইউ মাইট বি এবল টু এক্সপ্লেইন সামডে লেটার। সো কিপ অন লার্নিং। এখন এটার ব্যাখ্যা আমি দিব না, তুমি পাবাও না, গুগল করে ট্রাই করে দেখতে পারো, পরে পাবা। ঠিক আছে, আপাতত আমরা বিক্রিয়াটা শিখি। ওকে চলেন। সো এখন ঘটনাটা হচ্ছে কি, এখানে কি হবে, এই সিলিকনটা ধাতু হিসাবে কাজ করবে, ও ধাতুর মতো কাজ করবে, বাট অ্যাকচুয়ালি এটা তো ধাতু না। ও এসে হাইড্রোজেনকে রিপ্লেস করলে তাহলে নর্মালি কি হয় বলেন, SI বলো, F4। গুড। আরে তোরা নাম কইতে কইছে কেটা বাবা, তুই যৌগ কইতে পারস না, নাম কইতে হয়েছে। সিলিকন যে হাইড্রোজেনে রিপ্লেস করলো, হাইড্রোজেন এসে এখানে বসলো, তাহলে কি তৈরি হবে বলেন, পানি। যেহেতু এখানে বিক্রিয়া সংঘটিত হয়েছে, এখানে তাপ লাগবে না, এমনিই ঘটে বিক্রিয়া। যেহেতু এখানে বিক্রিয়া সংঘটিত হয়েছে, তাহলে HF কে কি তুমি এই পাত্রে রাখতে পারবা? দ্য আনসার ইজ নো। যদি তুমি রাখো তাহলে তুমি বিপদে পড়ছো। ওকে, সো তারপরে কি হবে, এর পরের লাইনের বিক্রিয়াটা কি বলছিলাম, বলি নাই। যদি পাত্রে এই বস্তুটা বেশি থাকে, সরি এই বস্তুটা না, অ্যাসিড তখনও থাকে, তখন অ্যাসিড আবারও এর সাথে বিক্রিয়া করে। এখানে আর এক ধাপের বিক্রিয়া হয়ে তখন তৈরি হবে নতুন একটা জিনিস, H2SiF6 নামক একটা অ্যাসিড, এইটা তৈরি করে। এই অ্যাসিডটার নাম কি বলেন তো, বলছি কখনো এটার নাম, গেস করেন তো এটার নাম কি হতে পারে, গেস করো। H2SiF6, চেষ্টা করো, এতগুলো যৌগের নামকরণ শিখছো। ওই শোনো, মানে ব্যাপারটা কীরকম, তোমাকে একটা ছেলে দেখাইলাম, আমি একটা ছেলেকে দেখায় বললাম যে এর একটা নাম গেস করো, তো তুমি বললা এর নাম মনে হয় সখিনা, এর নাম মনে হয় জরিনা। আরে কথা বলতেছি, এখন কথা বলস কেন, এতক্ষণ তো চুপ করেই ছিলিস, আর একটু চুপ করে থাক না, আমার কথার মাঝখানে বলস কেন। H2SiF6 এটার নাম বলতে হবে। তাহলে তুমি চিন্তা করো এই টাইপের জিনিস কি কি দেখছি, তাদের নাম কেমন হয়। একটা ছেলেকে দেখে তো তুমি নামকরণ করতে যাবা না, সখিনা বা জরিনা কিছু একটা হবে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভাইব অফ দ্য নেমিং। হ্যাঁ বলো এবার কি,
হেক্সাফ্লোরোসিলিকিক অ্যাসিড। আচ্ছা, আর কেউ? হেক্সাফ্লোরোসিলিকেট অ্যাসিড। সিলিকেট অ্যাসিড, সিলিকেট। পাইরোসিলিক অ্যাসিড। বনা কি বললি? পাইরোসিলিক অ্যাসিড। বনা কি বললি? সিলিকেট বললাম। সিলিকেট কেন বলবি বাবা? অ্যাসিডের নামের পিছনে কি এট আইট থাকে? ও না। হাই রে বলদ, কি শিখছস? ওই তো একটা বেডা মানুষের নাম তুই সখিনা কইতেছস, এটা কিছু হইলো? আচ্ছা, এটার নাম হচ্ছে হাইড্রো ফ্লুরো সিলিকিক। সিলিকন থেকে নামটা আসছে সিলিকিক, হাইড্রোফ্লুরো সিলিকিক অ্যাসিড। ঠিক আছে, তার মানে এটা একটা কেমন অ্যাসিড বলেন তো? হ্যাঁ, হাইড্রো। এটা একটা হাইড্রো অ্যাসিড। হাইড্রো অ্যাসিড নামের সামনে হাইড্রো দেখতে পাচ্ছি, তবে এখানেও কিছু কিন্তু আছে, সেসব কিন্তু আস্তে আস্তে আমরা জানবো। যাই হোক, মোট কথা হচ্ছে তাহলে ক্ষারদের মধ্যে একটা বিশেষ ক্ষারকে আমরা কাচের পাত্রে রাখবো না, সেই ক্ষারটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর অ্যাসিডের মধ্যে একটা বিশেষ অ্যাসিডকে আমরা কাচের পাত্রে রাখবো না, সেটার নাম কি? হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড। এই দুইটা জিনিস একটু আমরা খেয়াল রাখবো আর কি। তাহলে এদেরকে কোথায় রাখবো, কিসের পাত্রে রাখবো একটু ভাবেন তো? প্লাস্টিক। প্লাস্টিকের পাত্রে। ল্যাবরেটরিতে প্লাস্টিকের পাত্রে প্রচুর কেমিক্যালস রাখা হয়, কারণ প্লাস্টিক খুব নিষ্ক্রিয় প্রকৃতির, তো কারোর সাথে বিক্রিয়া তেমন একটা করে না। সবার সাথে করে না তা না, অনেকের সাথেই করে আর কি। ওকে, তাহলে চলেন পরের প্রশ্নে যাই। তোমাদের এই জিনিসটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল, এবং আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যে আমি কতটা আনন্দিত হয়েছিলাম তোমাদের বাড়ির কাজগুলো দেখে। মানে অসম্ভব সুন্দর সুন্দর বাড়ির কাজ জমা দিছো। আই ফেল্ট রিয়েলি হ্যাপি অ্যান্ড ব্লেসড যে আমার কাছে এই পোলাপাইন, এই লেভেলের পোলাপাইন আসছে যাদের চিন্তা এত সুন্দর। কারণ এই জিনিস তুমি দুনিয়ার কোথাও বুঝে পাবা না। এটা আমার নতুন চিন্তা আর কি, যে কিভাবে নিরূপণ করা যায় গাঠনিক সংকেত একে একে। এবং গাঠনিক সংকেত আঁকতে গেলে আমরা মজার কিছু ইনসাইট পাই। সো যারা করছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আসো, সো আমরা এটাকে নিরূপণ করব, কিন্তু কিভাবে করবো বলছি? গাঠনিক সংকেত দিয়ে করবো, তাই না? তাহলে এবার কি করতেছি? কার্বনিক অ্যাসিডের গাঠনিক সংকেত আঁকবো। এইচ বন্ড ও সি ও এইচ ডাবল বন্ড ও। ওকে, এখন এখান থেকে কি বের করে দিতে হবে জানো? পানি। প্রোটনিক হাইড্রোজেন। এই গরু কয় প্রোটনিক হাইড্রোজেন, পানি বাইর করে দিবি। হ্যাঁ, এখন বল কতগুলা পানি বাইর করা যাবে এখান থেকে, হিসাব কর। এখনো। তাহলে চলেন পানি খুঁজি। এখন একটা জিনিস একটু খেয়াল রাখবো, পানি বের করতে গেলে সবসময় ওই প্রোটনিক হাইড্রোজেনগুলাই বের হবে, প্রোটনিক ছাড়া বাইরে হইতে পারবে না। তাহলে এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, দুইটাই কি প্রোটনিক না? এই যে OH আকারে আছে, তাহলে আর কোনো টেনশন নাই আর কি। ওফ, সরি। তাহলে এখন আমি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে আমি চুজ করছি, আমার ইচ্ছা হয়েছে তাই। ধরো আমি এই OH-টাকে নিব, সাথে তাহলে আর এই হাইড্রোজেনটাকে নিব। তাহলে দেখো তো পানি বের হয়ে গেল না? এইটুকু আমার একটা পানি। তো বের হয়ে গেলে বাকি জিনিসটুকু আমি একটু লিখে ফেলি। এই যে লিখলাম। এখন দেখো কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়েছে। হাত দুইটা নিজেদের দিকে ঘুরায় কি তৈরি করবে বুঝছেন তো আপনারা? কার্বন ডাই অক্সাইড। ডাবল বন্ড ফর্ম করবে না? এই যে এইভাবে। তোরা কি বুঝছিস? আচ্ছা, হয়ে গেল। তাহলে তো এই যে এই জিনিসটাকে আমরা একটু সোজা করে লিখলেই চিনতে পারবো। অনেকে এখনো চিনতেছে না যে এটা কি হইলো রে, এ বন্ধু এটা কি হইল? এটা কার্বন ডাই অক্সাইড হয়েছে। এখন আমাকে একটু বলো, তোমাদেরকে যেভাবে আগে বিক্রিয়া দিয়ে দেখাইছিলাম সেটার সাথে কি এটা ম্যাচ করছে আনসার নাকি করে নাই? ম্যাচ করতে শুধু করে নাই, এটা অনেক কি হয়েছে? কি ইজি ভাইয়া। ইজি মানে কি জানিস? এইটা তোর আসল ফিল দিচ্ছে, এটা তোর আসল ইনসাইটের বাংলা কি অন্তর্দৃষ্টি গ্রো করতেছে, আসলে ঘটনাটা কেমনে ঘটে। আচ্ছা, তাহলে পানি বের হয়ে গেল, যোগ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সো এই বিক্রিয়া অ্যাকচুয়ালি হ্যাপেন্স। মজা। আচ্ছা, তারপরে H2SO4 এর ক্ষেত্রে কি করা লাগবে আমাদের? H বন্ড O S O H ডাবল বন্ড O ডাবল বন্ড O। তাহলে এখান থেকে পানি বের করে যখন দিব, এইটুকুরে চুজ করলাম আমি, আর এইখান থেকে হাইড্রোজেনটায় কি আঁকছি আল্লাহ জানে। আচ্ছা, ওইলো, বুঝে নিস, পারছিস মোটামুটি সবাই দেখলাম। সো আমার আর দেখানোর দরকার নেই, আমি এখন শান্তিতে মরে যেতে পারি। এই যে ডান। তাহলে এটা আসলে কি হয়ে গেছে বলেন? সালফার সালফার ট্রাইঅক্সাইড SO3। ডান। আচ্ছা, তাহলে এবার নিচেরটাও নিশ্চয়ই পারছেন। তাহলে এখানে কি আসছে আপনাদের বলেন? সালফার ডাইঅক্সাইড। তাহলে H বন্ড O S O H,
তাহলে এখান থেকে পানি বের করে দিচ্ছি, এইটুকু বেরোবে, সাথে এইটুকু বেরোবে। তাহলে ওমা কি করছিলাম আমি, এটা ডাবল বন্ডও আছে না। আচ্ছা, তাহলে এইটুকু যাচ্ছে আলাদা হয়ে, এই ডাবল বন্ডটা ঘুরে ওই পাশে, এই যে এই তো, তার মানে এটা হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। ওকে, সো তারপরে এইগুলো তো করছো নিশ্চয়ই। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডেরটা কি হবে? এইচ বন্ড ও বন্ড হচ্ছে এন, তারপরে ডাবল বন্ড ও, তারপরে জানি কি বলছিলাম, সন্নিবেশ সমযোজী বন্ধন ও। মনে আছে কি আপনাদের এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে? জি ভাইয়া। অর্গানিক কেমিস্ট্রি পড়া পর্যন্ত সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে দেখবো না কয়জনের মনে থাকে। এখন বলেন এখান থেকে কি আপনি পানি বের করতে পারবেন? দুইটা লাগবে। এর মতো 2 সাম দূরে লাগবে। তাহলে এখন একটা কাজ করি, আমরা তো জানি ওই যে, হ্যাঁ ওই আমি বলতেছি কি H2SO5 এর একটু যদি নিরোধন দেখাতেন। দাঁড়া থাম, আগে কয়টা দেখে নে। আচ্ছা দেখো, এখন এইখান থেকে তো ওএইচ যাবে, তাহলে ওই অণুর কাছ থেকে কি হাইড্রোজেন যাবে না? ধরে নিলাম এখান থেকে ওএইচ যাচ্ছে, তাহলে ওই অণুর কাছ থেকে কি হাইড্রোজেন যাবে? তাহলে এমনভাবে সংকেতটা লিখতে হবে যেন এর ওএইচ আর ওর ওএইচ মুখোমুখি থাকে। তোরা বুঝিস না আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি একটু উল্টা করে লিখতেছি, এইচ বন্ড ও, বন্ড হচ্ছে এন, তারপরে দিলাম কি বলো এখানে সন্নিবেশ বন্ধন ও ডাবল বন্ড ও। মন চাইছে তাই দিছি, তুমি এখন উল্টায় দিতে পারো, তোমার ওই বয়স নাই, বয়স হয় না এখনো। প্রতিসমতার জন্য কি কইলো বলাটা বুঝি নাই। আচ্ছা যাই হোক, সো ওর কথা বুঝতে পারতেছি। হ্যাঁ কি প্রশ্ন বলো? এখানে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা তো +5, হ্যাঁ তাই না? তো তাহলে এখানে নাইট্রোজেনের গাঠনিক সংকেত আপনি তো 5 নিলেন না তো? কি 5 নেই নাই? জারণ সংখ্যা +5। হ্যাঁ, তো কই সমস্যা হয়েছে বলো? মানে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনের জায়গায় কি আমরা যুদ্ধ করি, আমরা যুদ্ধ করি। আসেন, এই প্রতিটা বন্ধনের জন্য নাইট্রোজেন কয়টা করে ইলেকট্রন হারাইছে? একটা করে না? জি, 2টা গেছে, 3টা গেছে, আর একটা সন্নিবেশ বন্ধনের কারণে 2টা ইলেকট্রন জড়িত থাকে, সো 5টা ইলেকট্রন হারাইছে, +5, ওটাও +5। কিছু মনে হয় বোঝা নাই? বুঝছি, কিন্তু এখানে যদি সন্নিবেশ সমযোজী বন্ধন না দিয়ে ডবল বন্ড দিতেন তাহলে কি হতো? বাস্তবে এটা ডাবল বন্ড সম্ভব না। আগে একদিন দেখাইছিলাম যে ওইখানে মুক্ত মানে কি বলে, এক জোড়া ইলেকট্রন একসাথে থাকে, একসাথে থাকলে ওটা দিয়ে তো সমযোজী বন্ধন সম্ভব না। মনে নাই এই কথাগুলা? হ্যাঁ রে, মনোযোগ। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2, তারপরে কি 2px1 2py1 2pz1। সমযোজী বন্ধন করতে হয় কিভাবে জানা আছে? আমার একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তোমার একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এইটা মিলে না একটা সমযোজী বন্ধন, বুঝো নাই? জি ভাই। তো তুমি কিভাবে করবা বলো না, আমার একটু বুঝাও না, কি কোন টেকনোলজিতে করবা? এখানে লাস্টের শেলে ইলেকট্রন বিন্যাস দেখছেন? এইটা দিয়ে তুমি একটা সমযোজী করতে পারবা, এটাতে আর একটা সমযোজী করতে পারবা, এটাতে আর একটা সমযোজী করতে পারবা। তুমি তো মন চাইলে তো এটা তো জোর বাঁধা ইলেকট্রন, তো এটাতে তুমি আনপেয়ার্ড তো করাই যাবে না। কিছুই বোঝো না আমার কথা? এই 2টা ইলেকট্রন দিলে কাউকে একসাথে দিয়ে দিতে হবে। কেন? অ্যামোনিয়ার গঠন দেখো নাই? নাইট্রোজেনের 3টা সমযোজী বন্ধন করার পরে ওর কি থাকে? এক জোড়া ইলেকট্রন মুক্ত থাকে না? ওই যে এক জোড়া আছে তো বাবারে, এটা এক জোড়া একসাথে প্যাকেট করা, এই প্যাকেট ভাঙার কোনো সুযোগ নাই তো, ভেঙেও রাখবেটা কোথায়? পরে আর কোনো অরবিটাল নাই তো। ওকে দিতে গেলে এই 2টা ইলেকট্রন কি করা লাগবে বলেন তো? একসাথে দেওয়া লাগবে না? বোঝো না? এই যে 2টা ইলেকট্রন একসাথে শেয়ারে দেওয়া, এইটা তো স্পেশাল টাইপের শেয়ারিং। এখনও সে শেয়ার করতেছে, বাট এটা ওই ক্লাসটা আবার দেখবি গাধা, এটা স্পেশাল টাইপের শেয়ারিং। এই যদি আমি একটা দিতাম, তোমরা কেউ একটা দিতা, তোমাদের সাথে বন্ধন হইতো আমার, এটাকে বলতাম সাধারণ একটা সমযোজী বন্ধন। আর যখন আমি নিজেই 2টা দিচ্ছি, তুই শুধু ফাঁকা অরবিটাল দিয়ে এসে বসে আছিস, এটা কি সাধারণ সমযোজী হয়েছে? না ভাইয়া, এইটাকে আমরা বলতেছি সন্নিবেশ সমযোজী বন্ধন। বুঝা গেছে? সো দ্যাটস ইট। নাইট্রোজেন কখনোই 3-এর বেশি সমযোজী বন্ধন করতে পারবে না, সর্বোচ্চ তার সমযোজী বন্ধনের সংখ্যাই হবে হচ্ছে 3। দ্যাটস আমাকে এক জোড়া ইলেকট্রন একবারে অক্সিজেনকে দিয়ে দিতে হবে, মানে শেয়ারে দিতে হবে আর কি, এক জোড়া একবারে। ওইটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন আর কি। ওকে, সো আপনাদের ক্লাস শুরুর পরপর, ফাউন্ডেশন শুরুর পরপর অনেকেই কান্নাকাটি করতেছিল ইনবক্সে, ভাই ওই অক্সাইডের গাঠনিক সংকেত পারি না, এই অক্সাইডের গাঠনিক সংকেত করতে গেলে মাথায় ব্যথা হয়, ওইটা করতে গেলে মাথায় ব্যথা হয়, তোমরা কি এখন শিখছো?
কিভাবে অক্সাইডের গাঠনিক সংকেত অ্যাসিডের গাঠনিক সংকেত থেকে পাওয়া যায়? জি জি, স্যার। ভাইয়া। স্যার জি ভাই আমি কিন্তু স্যার, আমাকে স্যার বলে ডাকবো এখন থেকে, ঠিক আছে? আমি একজন শিক্ষক। জি স্যার আবার কয় স্যার, কত বড় গাধা হইলে। হ্যাঁ, পচাইতেছি তাও ওই কাজই করে। মানে এই জেনজির সমস্যা যেটা, ওরে যে কেউ অপমান করতেছে ওটা বোঝেও না, ওরে কয়ে দিতে হয় যে এই তোরা অপমান করতেছে। আচ্ছা, সো দ্যাটস ইউর N2O5 ডান। এরপরে আমরা কোথায় যাব বলো? কি ছিল আমাদের কাছে? নাইট্রাস অ্যাসিড। কিভাবে করব? H বন্ড O বন্ড N, তারপরে কি থাকে বলেন, তাড়াতাড়ি বলেন। ডাবল বন্ড ও। ডাবল বন্ড। তাহলে এবার বর্ণা বল আমাকে, এই নাইট্রোজেনের কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে এখন আর? না ভাইয়া। গুড, তুই যে একটা ছাগল, এটা তার বড় প্রমাণ। ওই নাইট্রোজেনের কোনো মুক্ত জোড় আছে না নাই বল? এই নাইট্রোজেনের নাই। হ্যাঁ, ওর নাই। বলে দিয়ে দিছি। এর নাই, এরও নাই। এরা তো 5টা ইলেকট্রনই ব্যবহার করে ফেলছে। এই নাইট্রোজেনের তো এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে রে বাবা। হেইস, বোঝে না গরু কোথাকার। এ বোবা গরু, ও তাও বুঝতেছে না। এখন বুঝছি কয়ে এখন আর সব বাণিজ্য হারাইছো মানুষজনের সামনে, গাধা কোথাকার। তোরা তো ভালো ভাবছিলাম, তুই তো একটা বলদ, বলদের নাতি বলদ। কোথায় যে মুক্ত জোট থাকে আর থাকে না 9, 10 ফার্স্ট। হ্যাঁ, কি যে বিড় বিড় মিন মিন করে বলে রে এরা। ওকে, সো 2 অণু নিছিলাম আমরা, বুঝতে পারছেন কি আপনারা? আচ্ছা, জি। সো 2 অণু নিয়ে পানি বের করে দিলাম। আমি কি পেয়ে গেলাম? এই দূর, এইটাকে পেয়ে গেলাম এই পাশ থেকে। আমি কিন্তু জাস্ট কপি করে করে নিয়ে যাচ্ছি, কেউ যেন বলতে না পারো যে এই লোকটা চুরি করছে। আমি এখানে চুরি চামারি কিছুই করতেছি না, যা আছে আমি খালি তাই নিয়ে নিয়ে বসাচ্ছি। এই যে দেখো, এইটাই তৈরি হবে তোমার। সো দ্যাটস ইট, মজার জিনিস। সো এইটা হচ্ছে তোমার কার সংকেত বলেন? N2O3, তাই না? এটা হচ্ছে তোমার পেয়ে গেছো N2O3, আর এটা কি পাইছো? N2O5। সো যাদের গাঠনিক সংকেত নিয়ে মাথা ব্যথা ছিল, আপনাদের কি মাথা ব্যথা কমছে এখনো নাকি কমে নাই বলেন? জি। আচ্ছা, কিন্তু আমার কি শরীর খারাপ নাকি অ্যাসিড টেম্পারেচার এত কম তাও গরম লাগে কেন বলো? বললাম হয়তো হ্যাঁ, H2SO5 H2SO5 এর একটু নিরোধন দেখতাম আর বাবারে, এই পড়াটা শেষ করি আগে, যে পড়ার মধ্যে আসি এটা একটু শেষ করি। এই টপিকটা দাঁড়া বলতেছে, মনে করে দিস একটু পরে। আচ্ছা, HCl4 এর গাঠনিক সংকেত কেমন হবে? H বন্ড Cl তো থাকবে না, O ও। বন্ড হচ্ছে Cl। হ্যাঁ, তারপরে ডাবল বন্ড O, ডাবল বন্ড O, ডাবল বন্ড O। ওকে, ঠিক আছে, এটা হইলো। বাকিটা কি আপনারা করতে পারবেন? আমার আর করা লাগবে? না ভাইয়া। আমি জাস্ট রাস্তা দেখাই দিছি, আপনারা দৌড়াইতে থাকবেন। আচ্ছা, আমি একটা করে দেই জাস্ট। তাহলে এরপরে একই অণু আমার আর একটা লাগবে। H বন্ড O বন্ড হচ্ছে Cl, ডাবল বন্ড O, ডাবল বন্ড O, ডাবল বন্ড O। এত বন্ড দুনিয়ায়, সব খালি ডাবল বন্ড ডাবল বন্ড। তাহলে এখানে কিসের সাথে যুক্ত হচ্ছে? 2 অণু যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে। তাহলে এখান থেকে পানি বের হয়ে গেলে এখনো কি হবে বলো? এইটা আছে, এর সাথে আবার এটাও আছে। ডান। এই যে দেখো, প্রকৃতি কত সুন্দর সিমেট্রিক, দেখতে পাচ্ছ কত সুন্দর। জানি না তোমাদের কেমন লাগতেছে, তোমরা তো সুন্দর করে লিখতে পারো, আমার হাতের লেখা ভালো না। দেখবা যে সিমেট্রিক আরে বলে, সিমেট্রির বাংলা কি জানো বলে? প্রতিসাম্য। প্রতিসমতা। এই যে দেখেন তো দুই পাশে কত সুন্দর সমান দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? বোঝা না এরা কিছু? জি ভাই। আচ্ছা, সো একটু নিজেরা করিস বাবা, আমি আর করতেছি না, এত জায়গা নষ্ট হবে এখানে, আমি বুঝি নাই। ছোটা ঠিক আছে ভাই ছোটা, আরো ছোটা, ওর জায়গা মারি দিছস, সর্বনা বিচ্ছিরি লাগতিস। আচ্ছা হইলো, করিস তোরা বাবা, টেকনোলজি বুঝলেই হইছে। হইস হইছে। ভাইয়া হ্যাঁ এটা একটু উপর দিকে উঠাই দেন ছোট করে। ভাই আমাকে ক্ষমা করে দে, আমি একটা দেখাইছি, বাকিগুলো তোরা করে নিস, এবং এগুলো করতে যায় খুব মজার মজার জিনিস পাবি আর কি। তোরা একটু প্লিজ হাতে করিস, অদ্ভুত সব মজার জিনিস পাবি আর কি। আচ্ছা, তারপরে এবার চলো, এইবার তোমার বন্ধু কিসের চাইছিলা? H2SO5। SO5 আচ্ছা,
দেখো ভাই, আমার শেখার একটা টেকনোলজি আছে, এই টেকনোলজিটা তোমরা শিখতে পারছো কিনা জানি না। আমার একটা টাইপ আছে, আমার টাইপটা হচ্ছে আমি বাসা থেকে স্কুলে যাওয়ার রাস্তা একটা চিনি না, আমি মাল্টিপল রাস্তা চিনে রাখি। সো কখনো যদি আমার একটা রাস্তায় কাটা থাকে আমি আর একটা রাস্তা দিয়ে যেতে পারি, অ্যাটলিস্ট আই হ্যাভ এ ওয়ে। বোঝা নাই ব্যাপারটা? সো ঘটনা হচ্ছে তোমাকে আমি অ্যাসিড বানানো অনেকভাবে শিখাইছি, মনে আছে? নিরুদন আবার অনেকভাবে দেখাইলাম, যে গাঠনিক সংকেত দিয়ে করা যায়, বিক্রিয়া দিয়ে করা যায়, অনেকভাবে করা যায়। সো একইভাবে এটা আমি কখনো করি নাই, সো লেট মি ট্রাই। যদি না হয় দেন আই উইল ট্রাই সামথিং এলস। প্রথমে আমাকে একটু বলো তো, তোমরা কি এই বিক্রিয়াটা দেখছো আমার কাছে কখনো? আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া কি তৈরি হয় আমাকে একটু বলেন। সালফিউরিক অ্যাসিড। মাশাআল্লাহ। এখন আমি তোমার কাছে জানতে চাই H2SO5 হবে কার সাথে কার বিক্রিয়া, একটু ভাবো তো। SO2 + H2O। কেমনে? পাগল হয়ে গেলি নাকি? আবার ভাব, ওইখানে অক্সিজেনটা বাড়াইতে হবে, এখানে দ্যাট ইজ নেভার গোনা গিভ ইউ। ওই বিক্রিয়াগুলো তাহলে দেখাই নাই তোমাদের মনে হয়? আচ্ছা, হালকা করে একটু বলি আর কি। এইটা কোনো স্বাভাবিক বাচ্চা নাকি অস্বাভাবিক বাচ্চা? H2SO4 স্বাভাবিক। ওর বাবা এবং মা দুইজনই স্বাভাবিক ছিল। এটা একটু অস্বাভাবিক বাচ্চা না? এটা বুঝো তো। ওর মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার আছে, পারঅক্সাইড আছে। এটার নাম কি? পারঅক্সিমোনোসালফিউরিক অ্যাসিড, রাইট? যেটাকে আমি বলতাম আগে পারসালফিউরিক অ্যাসিড, ওটা ভুল নাম, ওটা বলা উচিত না, বলা উচিত পারঅক্সিমোনোসালফিউরিক অ্যাসিড। সো এ যেহেতু একটু প্রতিবন্ধী টাইপের, মনে রাখবে আর বাবা মা কোনো এক জায়গায় প্রতিবন্ধকতা থাকবে আর কি। সো একটু ভাবো যে আমার একটা অক্সিজেন বেশি লাগবে, এখানে একটা অক্সিজেন বেশি লাগবে, একটু এইভাবে চিন্তা করো আর কি, একেবারে বাংলা সিস্টেমে। তাহলে অক্সিজেনটা কোথায় বাড়াই দিবা? SO3 তে নাকি পানিতে? SO4। ভাইয়া হাইড্রোজেন পারঅক্সাইড। কে ধরে ফেললি হাইড্রোজেন পারঅক্সাইডের কথা? কার ভয়েস জানি ওটা? না, প্রথমে একটা ছেলে বলছে। ছেলেটাকে? ভাইয়া মাহির। মাহির ইজ দ্য ম্যান। এটা বেসিক্যালি হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া হবে, এটার বিক্রিয়ার ফলে H2SO5 তৈরি হয়। ওকে, হোয়াটসএভার, ওইদিকে আমি পরে যাচ্ছি, এটা একটু তোমাদের জ্ঞান দিয়ে রাখলাম। এই আরিফ ভাই লোকটার কাছে একটা জিজ্ঞেস করলে না আর একদিকে যায়, খুব জ্ঞান দেখায়, আমার খুব বিরক্ত লাগে। এই লোকটা কেমন জানি, ভালো লাগতেছে না। সো HOOS, দূর কি লিখতেছি, SOH, ডাবল বন্ড ও। আচ্ছা, সো এখান থেকে তুমি নিরুদন করতে চাচ্ছ, বি কেয়ারফুল। আমি কিন্তু বলছি আমি কখনো এটা নিরুদন করি নাই, কখনো এই বিক্রিয়া দেখিও নাই। সো বাস্তবে এটা ঘটবে কিনা আমি তাও জানি না, আই এম জাস্ট ডুইং আপন প্রেশার। আমাকে জিজ্ঞাসা তাই আমি বলতেছি, বুঝিস কি আমার কথা? দ্যাট ইজ জাস্ট অ্যান এক্সপেরিমেন্টাল থট। আচ্ছা, তাহলে এখান থেকে OH যাচ্ছে বলে ধরে নিচ্ছি, আর এইখান থেকে H যাচ্ছে বলে ধরে নিচ্ছি। যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের এই বস্তু হবে না, এরকম কোনো জিনিস এক্সিস্ট করে না। SO4, আমার কথা কি বোঝাছো? সো এটা আমি বলতে পারতেছি না, মানে কিভাবে বুঝলাম যে এই বিক্রিয়া হচ্ছে না? কারণ এই যে বস্তুটা রয়ে যাচ্ছে এরকম কোনো বস্তু আমার অন্তত দেখা নাই। কেউ আমার কথা বুঝতেছে না? সো এখন আমাদের কি করতে হবে? বাস্তবে কোনো সায়েন্টিস্ট কোনো ল্যাবে করছে কিনা এটা আগে জেনে দেখতে হবে, ঠিক আছে? সো এইখান থেকে নিরুদন হবে বলে মনে হচ্ছে না। আর সব অ্যাসিড কিন্তু নিরুদিত হয় না। তোমাদেরকে একটা মজার জিনিস তাহলে বলি আর কি। আমাকে একটু বলো তো, তোমাদেরকে অক্সালিক অ্যাসিডের নিরুদন দেখাইছিলাম? এই টাইপের অ্যাসিডগুলোকে বলে হচ্ছে ডাইওইক অ্যাসিড। ডাইওইক অ্যাসিড মানে দুইটা ওইকের মূলক আছে, ঠিক আছে? এখন এরকম ডাইওইক অ্যাসিড দুনিয়ায় বহু আছে। এটা কয় কার্বনের? 2 কার্বনের। তুমি 3 কার্বনের ওইক অ্যাসিড দেখতে পারো, COOH, মাঝখানে একটা CH2, এই মাথায় আর একটা COOH। তোরা কি বুঝতেছিস? একই জিনিস, জাস্ট চেইন একটু লম্বা হয়ে গেছে। অর্গানিক যৌগ যেভাবে হয়, বোঝা না আমার কথা? ওকে, সো এখন বলেন তো এই অ্যাসিডটার নাম তো আমরা কি জানতাম? এটার নাম আমরা জানতাম হচ্ছে, বলেন, অক্সালিক অ্যাসিড, তাই না? এন্ড অক্সালিক অ্যাসিডের আরেকটা নাম আছে, এটার আসল ইউপ্যাক নাম হচ্ছে ইথেন 1,2-ডাইওইক অ্যাসিড। এটার নামকরণের কারণটা বুঝছেন?
ইথেন বলার কারণ কি, এখানে কয় কার্বন আছে? 2 কার্বন না? সো ইথেন একে একটা ওইক আছে, 2-এ একটা ওইক আছে, এই জন্য বলে ইথেন 1,2-ডাইওইক অ্যাসিড। বুঝেছো কি? তাহলে বলো তো এটার নাম কি হবে? এটার নাম কি হবে? এই মুখস্থ নাম লাগবে না, আইইউপিএসসি নাম বলো তাড়াতাড়ি। প্রোপেন 1,3-ডাইওইক অ্যাসিড। সবাই বুঝছিস তো ব্যাপারটা? এটার নাম হচ্ছে প্রোপেন 1,3-ডাইওইক অ্যাসিড, এরকম আর কি। সো এরকম একটা মজার অ্যাসিড তোমাদেরকে দেখাই ডাইওইক অ্যাসিডের। সেই অ্যাসিডটার সংকেতটা হচ্ছে এরকম, CH ডাবল বন্ড CH বন্ড COOH COOH। ওকে, সো আমাকে একটু বলো, ডু ইউ সি মাচ ডিফারেন্স ইন দিস থিংস? এটাও কি একটা ডাইওইক অ্যাসিড না? এই মাথায় একটা COOH, ওই মাথায় একটা COOH। জাস্ট কাহিনীটা হচ্ছে এখানে একটা ডাবল বন্ড আছে। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? ওকে, সো এখন এই অ্যাসিডটার একটা গ্যাঞ্জাম আছে। আমাকে বলো, নর্মালি তোমার কাছে যদি আমি এটাকে ডিহাইড্রেট করতে দেই তাহলে পারবা কি পারবা না? পারা যাবে না? এই এত ভয় পাচ্ছিস কেন? কি বিপদ? হায় হায়, সাহস কোথায়? চেষ্টা কর। সি ডাবল বন্ড আছে সি, তারপরে এই মাথায় কি জানো লিখছিলাম? COOH, এখানে একটা কি লিখছিলাম? COOH। তাহলে তুমি নর্মাল সেন্সে কি চিন্তা করতেছো যে ধরেন আমি এখান থেকে OH বের করে দিলাম আর এই মাথা থেকে H বের করে দিলাম, তাহলে কি পানি বের হয়ে গেল? তাহলে এখানে একটা কি বন্ডিং তৈরি হবে না? মনে আছে অক্সালিক অ্যাসিডেরটা কি মনে আছে না মনে নাই? ওটা মনে না থাকলে তো এটা মনে, হ্যাঁ, তাহলে এইভাবে মনে হচ্ছে, বাট বাস্তবে এটার একটা ঝামেলা আছে। এই ঝামেলা তোমাদের এখন পুরো মাথার উপর দিয়ে যাবে, জাস্ট শুনে রাখো আর কি। এটা অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড ইয়ারে উঠে পড়বা যখন, তখন টের পাবা আর কি। জাস্ট শোনো, শুধু শোনো, গল্প শোনো, দুনিয়া কত উইয়ার্ড এটা একটু বোঝো। এই ডাবল বন্ডের একটা গ্যাঞ্জাম আছে, বুঝলে? এই ডাবল বন্ড যখন থাকে, তুমি যে দেখতেছো না যে এর হাতে কি আছে, এক হাতে হাইড্রোজেন, বোঝা না? এর এক হাতে হাইড্রোজেন আর এক হাতে কি আছে? COOH আছে না? এই তো নাকি? আচ্ছা, তাহলে এরও হাতে কি আছে? এক হাতে হাইড্রোজেন আছে আর এক হাতে কি আছে? COOH। এই ডাবল বন্ড যখন আমরা স্টেরিও কেমিস্ট্রি নিয়ে পড়বো, স্টেরিও মানে ত্রিমাত্রিক, আমার কোনো কিছু তো এখানে থাকে না। আপনাদেরকে কি একটা কথা বলা হয়েছে যে রাসায়নিক যে অণুগুলো তাদের ত্রিমাত্রিক গঠন খুব জরুরি? এটা কি বোঝো? মানে 3 ডিমেনশনালি তারা যে কিভাবে গঠিত, আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো, শুনতে পারছো? এতক্ষণ শুনছিলাম না শোনো না, আমি তো তাও বুঝি নাই। শুনছি সব। এই যে এই ব্যাপারগুলো আমি দেখাইছি না 9 10 থাকতে, ব্যাপারটা কি 2D নাকি 3D বলেন তো? 3D। এটাও একটা 3D ব্যাপার। সো অণুটা যে আসলে বাস্তবে কোনটা কোন অ্যাঙ্গেলে থাকে, দ্যাটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, দ্যাটস ড্যাম ইম্পর্ট্যান্ট ব্রো, ইউ জাস্ট ক্যানট ইমাজিন। এখন ঘটনা হচ্ছে, বাস্তবতা যেটা সেটা হচ্ছে, শোনো, এই ডাবল বন্ড যেসব জায়গায় থাকে তাদের অণুগুলার গঠন 2 রকম হইতে পারে। এই যে খেলা হয়ে গেছে, একই যৌগ না, দেখো তো দুইটাই। মানে তোমার যে লেভেল, তোমার যে বয়স, সেই বয়সে কিন্তু মনে হচ্ছে এই দুটো যৌগ একই, বাট একই না। জাস্ট লাইক এইভাবে চিন্তা করো, সাইকেলেরও 2টা চাকা, ঠেলা গাড়িরও 2টা চাকা, 2টা জিনিস কি আসলে সেম? না। কেন সেম না? বিকজ ওই চাকাগুলোর ওরিয়েন্টেশন, 3 ডিমেনশনাল ওরিয়েন্টেশন কেমন, ওরিয়েন্টেশনের বাংলা কি? দিক বিন্যাস, কে কিভাবে যে যুক্ত তার উপরে ডিপেন্ড করে না, ওর পুরো ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর ব্যালান্সিং চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্যাটস দ্য ফান পার্ট অফ কেমিক্যাল থিংস। বাস্তবতায় এরকম আর কি। আচ্ছা দেখ, খেয়াল করে, তোরা কি জানিস তোর 5টা আঙ্গুল, আবার বিড়ালেরও 5টা আঙ্গুল, এটা জানিস? বিড়ালেরও কিন্তু 5টা আঙ্গুল, খেয়াল করে দেখো। কিন্তু তুমি কোনো একটা কিছু যেভাবে ধরতে পারো ও পারে না, তার কারণটা সম্ভবত বায়োলজিতে বলা হচ্ছে ওদের লিপ্ত কি জানি বলে, আমাদের হচ্ছে নির্লিপ্ত, বায়োলজিতে ছোটবেলায় পড়ছিলাম। সো তোমাকে যে আঙ্গুলগুলো তো লম্বা করে দিছে আল্লাহ, এটা যে কি বড় শুকরিয়ার ব্যাপার তুমি জানো না। সভ্যতা গড়ে উঠতো না মানুষের হাত দিয়ে ধরার ক্ষমতা না থাকলে। সো এখন ব্যাপারটা হচ্ছে, দেখো খেয়াল করে, আমাকে একটু বলো তো, এই 2টা কনফিগারেশনের মধ্যে
আমি যদি নিরুদন করার চেষ্টা করি, খেয়াল করে দেখা যায় একটা নিরুদিত হয় আর একটা হয় না। একটু নিজেরা কল্পনা করে বলেন তো কোনটার নিরুদন সম্ভব, উপরের কনফিগারেশন নাকি নিচেরটার? কি মনে হয়? উপরেরটা। আসলে নিচের উপরেরটার হয়, নিরুদন হয়, নিচেরটার হয় না। কেন হয় না একটু বোঝো। এইখান থেকে যে এই OH-টা যে যাবে সাথে যে H-টাকে নিবে, সেটা কি এইটা নিতে পারবে নাকি ওই OH এর H নিতে হবে? এইখান থেকে এরা দুইজন যেহেতু পুরো দুই প্রান্তে, এইখান থেকে যে এখানে ক্রস লিঙ্ক, এটা সম্ভব না, এটা পসিবল না। কিন্তু এইখানে যে OH-টা আছে তার পাশেই থাকে এটা। তোরা মনে বুঝিস না আমার কথা। এইখানে একটা ক্রস লিঙ্ক গঠিত হয়। সো ক্রস লিঙ্কিংগুলো, ক্রস লিঙ্ক না, লিনিয়ার লিঙ্ক, মানে কেমন হয় জিনিসটার চেহারা আমি একটু দেখাই। এটাকে CH না লিখে একটু গুছায় লিখি, ওই যে মূলকগুলোকে কাছাকাছি সুন্দর করে লেখা। এই যে সি ডাবল বন্ড ও বন্ড H, এরকম না CH। দেখো তো একটু গঠনটা ঠিক আছে কিনা আমার লেখা। ঠিক আছে। তোমরা যদি গঠন না বোঝো তাহলে তো বিপদ। CH বুঝছস তো, বোঝা যাচ্ছে? জি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে বলেন এইটারে কেমনে লেখা যাবে? সি ডাবল বন্ড ও বন্ড হচ্ছে H। বাস্তবতা হচ্ছে এরকম থাকে। এই এখন কি হয় বুঝছো? এখন তো খুব ইজি হয়ে গেছে। এই যে এখন বুঝতেছি। এইবার কি হবে, এইটার ধরেন OH গেছে গা, এর কারে নিয়ে গেছে, হাইড্রোজেনকে নিয়ে গেছে, শেষ। তখন এটা কি করে জানো বন্ধু? এই দেখো, এ বাবা তোরা ভাবিস না যে এগুলো তোকে পড়াইতে চাচ্ছি, তোরা আমারে ফেসাইতেছিস না, আমিও তোকে ফেসাইতেছি। এগুলো তোদের লেভেলের জিনিসই না, ঠিক আছে? ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আচ্ছা, মানে আমি সিচুয়েশনে পড়ে, তখন কি হবে, অক্সিজেনটা মাঝখানে চলে আসবে, এই বন্ধনটা একটু বড় করে দিব আমরা, এই বন্ধনটাকে একটু বড় করে দিব। এই যে দেখেন এত সুন্দর একটা যৌগ গঠিত হয়। কিন্তু এইটা যেটা, এটাকে বলা হচ্ছে, পরে জানবা আর কি, এটাকে বলা হচ্ছে সিস সমাণু, এটাকে বলে ট্রান্স সমাণু। এই দুইটা যৌগ যে পরস্পরের সমান, এটা বুঝতেছো? সমাণু কারে বলে মনে আছে? আণবিক সংকেত একই কিন্তু কি আলাদা? তোমাদের SSC 25 এন্ড গেমের ওই ক্লাসটা আজকে আবার যে রিভিউ করবো, আমি যেদিন সমানতা পড়াইছিলাম ওইদিন আমি হাসছিলাম, বলছিলাম যে এটা একটা ভুল সংজ্ঞা। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হইলেও সমানতায় ঝামেলা হইতে পারে। এই দেখ, এই দুটোর তো গাঠনিক সংকেত তো একই। 3 ডিমেনশনাল স্টেরিও যে কনফিগারেশন, ওইটা যদি আলাদা হয় তাও সমান হইতে পারে। মানে আণবিক একই, গাঠনিকও একই, তাও সমান হইতে পারে। 3 ডিমেনশনাল স্ট্রাকচার কেমন তার উপরেও ডিপেন্ড করে। কত এক্সেপশন। এই আচ্ছা, এটা এক্সেপশন হইলো কেমনে? আরে আচ্ছা, আমারে বলতো সাইকেল আর ঠেলা গাড়ি দুইটা কি একই জিনিস নাকি না? না। তোকে যদি পথে নামায় বলি, আগে বাসায় পড়াইছি, যাহা কিছু তোমাকে অথবা তোমার পণ্য পরিবহনে সহযোগিতা করে তাহাদেরকে যোগাযোগ মাধ্যম বলে বা যানবাহন বলে। ঠিক আছে, তুমি মুখস্থ বললে। রাস্তায় বেরোয় তোমারে বললাম এটা সাইকেল, এটা ঠেলা গাড়ি, এটা CNG, এটা বাস, এটা রিক্সা। এবার ওই গরুতে বলল কত এক্সেপশন তোমাদের পৃথিবীতে। এটা এক্সেপশনের কি আছে? জাস্ট কনফিগারেশন আলাদা, সো উই নেমড ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। এখন তুমি যদি কনফিগারেশন মানতে না চাও, আমার কি করার আছে? তোমরা মনে হয় বোঝো না এই ব্যাপারটা। এতে এক্সেপশনের কিচ্ছু নাই বন্ধুগণ। মানে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ে ইউনিভার্স ওয়ার্কস অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট। মানে এটা স্বীকার না করে তো কোনো উপায় নাই। ওকে, সো আশা করি বুঝছেন আমি কেন তোমার এইটার উত্তর দিতে পারলাম না। আশা করি বুঝছো যে যেটা আসলে মানে যেটার আসলে বাস্তবে নিরুদন ঘটে না। যেমন ধরো কি, এই দুই কনফিগারেশনের ডিফারেন্সের কারণে, 3 ডিমেনশনাল কনফিগারেশনের ডিফারেন্সের কারণে এত বেশি আলাদা হয়, পুরা অ্যাসিড দুইটার নামই আলাদা। একটারে বলে ফিউমারিক অ্যাসিড, আর একটারে কি বলে ভুলেও গেছি আমি, দূর গোড়ার ডিম, মনেই নাই। যাই হোক, সো একটু গুগল করলে পাবি, ফিউমারিক অ্যাসিড আইসোমার লিখবি আর কি, পাই যাবি। আইসোমার মানে তো বুঝো সমানো। আমার মাথা খারাপ, মনেই পড়তেছে না এখন, হোয়াটএভার। সো যেটা বলতেছিলাম, সবার যেহেতু নিরুদন হয় না, তাহলে তো আমি চাইলেই করতে পারবো না। সো আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত এটা নিরুদন হয় না, কারণ স্ট্রাকচারালি দেখতেছি এই অক্সিজেন অক্সিজেন বন্ড এটা হবে না ভাই এই জায়গায়। আর ওরকম কোনো যৌগ অন্তত আমার চেনা নাই। বুঝতে পারছো কি ব্যাপারটা? জি, বুঝতে পারছি ভাইয়া। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা। এবার চলো তাহলে আমরা পরবর্তী জ্ঞানের দিকে আগায় চলে যাই। বাড়ির কাজ বলো, কি করছো?
ONHSO4 এটা একটা মিশ্র অ্যানহাইড্রাইড, আমি বলেই দিয়েছিলাম যে এটা একটা মিশ্র অ্যানহাইড্রাইড যদি হয় তাহলে এটার কোন কোন অ্যাসিডের থেকে আসছে। মিশ্র অ্যানহাইড্রাইডের কথা মনে আছে? এখনো পর্যন্ত কয়টা মিশ্র অ্যানহাইড্রাইড শিখছো তোমরা? একটা, সেটা কোনটা? N2O4, রাইট? আচ্ছা, সো এইবার আরো একটা প্রশ্ন দেওয়া ছিল অ্যাসিটিক ফর্মিক অ্যানহাইড্রাইড। আমরা দেখছি অ্যাসিটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড, আমরা দেখছি ফর্মিক অ্যাসিড অ্যানহাইড্রাইড, মনে পড়ে আপনাদের এই কথাগুলো? জি স্যার। কিন্তু এবার দিশা কি দে বাবু রে, মরে যাইতেছি অ্যাসিটিক ফর্মিক অ্যানহাইড্রাইড। সো এইটা একটা কেমন অ্যানহাইড্রাইড আমাকে একটু বলো। এটা একটা মিশ্র অ্যানহাইড্রাইড, রাইট? সো তার মানে কি শিখলাম? যেটা শিখলাম সেটা হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড কি দুনিয়ায় একটা? হ্যাঁ, বহু আছে, বহু আছে, অসংখ্য আছে। কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখলে মনে হয় দুনিয়ায় মিশ্র অ্যানহাইড্রাইড একটাই, কারণ কয়েক লক্ষবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে নিচের কোনটি মিশ্র অ্যানহাইড্রাইড, অপশনে একটাই থাকে N2O4। আর কিছু কেউ কোনোদিন চোখে দেখে নাই বলে আমার মনে হয়, অথচ আমাদের বিশাল বড় বড় কেমিস্ট্রির প্রফেসররা বই লিখবে আর সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন করবে। ক্রিয়েটিভিটির কি জঘন্য অবস্থা বাংলাদেশে। মিশ্র অ্যানহাইড্রাইডের এখানে কি দেখাবো, এটা তো তোমরা দেখছো, তোমাদেরকে ভেঙেও দেখাইছি মনে হয়, আমি আরও একবার দুর্দান্ত গতিতে দেখাই দিচ্ছি। N2O4 এটার সাথে পানি দিলে প্রথমত কি হয়, এটা ভেঙে চুরে দুইটা স্প্লিটিং হবে। একটা হচ্ছে কেউ কেউ পরিণত হয়ে যায় N2O3 তে, বাকিরা পরিণত হয়ে যায় কিসে বলেন? N2O5 এ। দেখাইছিলাম না কতদিন এই বিক্রিয়া? পরে N2O4 এর সাথে N2O3 এর সাথে কার বিক্রিয়া হবে? এখানে পানি। তখন তৈরি হবে কি জানো? নাইট্রাস অ্যাসিড। তারপরে কি হবে? N2O5 এর সাথে বিক্রিয়া, তাই না? N2O5 এর সাথে পানির বিক্রিয়া তৈরি হবে HNO3। তারপরে আমরা কি করব? এবার যোগ করে দিব। এটা যোগ করলে আমরা ফাইনাল জিনিসটা পেয়ে যাচ্ছি। ঠিক মনে পড়েছে? মনে পড়ে? পড়েছে, ঠিক আছে। তাহলে আমরা ফাইনাল জিনিসটা পাচ্ছি কি? N2O4 প্লাস কয় অণু পানি হবে এখানে? 2 অণু নিশ্চয়ই। জি। আচ্ছা, তাহলে লিখে দিলাম একবারে 2 অণু। তাহলে HNO3 প্লাস হচ্ছে আমাদের পাওয়া যাচ্ছে HNO2। সো এবার একটু আমাকে বলবা নাকি বন্ধুরা, ইজ দ্যার এনি ওয়ে দ্যাট ইউ ক্যান থিঙ্ক অপোজিট, লাইক কিছু না বোঝো নাই, মানে পাল্টাপাল্টি করি, থিঙ্ক রিভার্স। কারণ তোমার তো আমি বাড়ির কাছে দিছি উল্টা, এই যে এইটা তোমারে বলেই দিছি যে এটা একটা মিশ্র অ্যানহাইড্রাইড, তাহলে এবার উল্টা করে বাইর করা লাগবে। আর্দ্র। জি, আচ্ছা আসেন এটা করে আসি, ততক্ষণে আপনারা ONHSO4 নিয়ে ভাবতে থাকেন আর কি। হ্যাঁ, অ্যাসিটিক ফর্মিক অ্যানহাইড্রাইড কীভাবে বের করে? আমি খুব দ্রুত দেখাচ্ছি, কেউ না বুঝলে আমার কিছু করার নাই, কারণ এগুলো নিয়ে এত লুতুপুতু করা যাবে না। আমি আগে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা খুব দ্রুত একটু রিভিউ করি। CH3COOH, এটা কি অ্যাসিটিক অ্যাসিড? তার সাথে কি থাকবে? আরও কোনো অ্যাসিটিক অ্যাসিড লাগবে, HOCOCH3। ঠিক লিখেছি? বুঝল? কেউ কয় না। এখান থেকে H নিচ্ছি, এখান থেকে OH নিচ্ছি। এ বন্ধু ঠিক লিখছি তো নাকি? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি প্রোডাক্টে? কি অ্যানহাইড্রাইড পাবো বলো? বলে না তো কেউ। অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার একটু জায়গা বাড়ায় নেই। তাহলে এখানে বলেন, এখানে কি ছিল? CH3 এই বস্তুটা ছিল, থাকলো, আর এইখানে এই বস্তুটা ছিল। আমি একেবারে কপি পেস্ট করে বসাই দিছি। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর ওই বিক্রিয়া না লিখে আমাকে একবারে বলতে পারবা যে তাহলে ফর্মিক অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত কি হবে? CH3 এর জায়গায় জাস্ট কি বসবে বলেন তো? H না? তোরা বুঝিস নাই আমার কথা। এইটুকু পার্ট তো ঠিকই থাকবে, আবার ওই মাথায় যে কি বসবে বলেন তো? একটা H বসবে। মাথায় আসছে তো নাকি? এই যে দেখেন H, তারপরে এই যে COOH ছিল, আবার ওর ওইদিকে ওই জিনিসটাই ছিল, সাথে এখানে কি ছিল? একটা হাইড্রোজেন ছিল, এই যে এটা। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার ফর্মিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। F অ্যাসিড লিখলাম, F অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর উপরেরটা কি আমাদের? অ্যাসিটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। এইবার তোমারে বলছে রে বন্ধু অ্যাসিটিক ফর্মিক অ্যানহাইড্রাইড, তার মানে কি তোমরা বুঝতেছো ওইখানে কি ছিল জানো? ওইখানে এক অণু ছিল, বলে না? এটা বুঝতে এত দেরি লাগাইলে তো সমস্যা। এগুলো আমরা করছি তো ভাইয়া। এটা পারছিস?
স্যার এভাবেই জি করতে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই বাড়ির কাছ তাহলে দেখি নাই। আচ্ছা, ওই সময় তাহলে আমি হয়তো বা লক্ষ্য করি নাই, দুঃখিত ছোট্ট বন্ধু। ওকে, তাইলে বলো এবার কি হবে। এখন তোমরা কি করছো, কার কাছ থেকে হাইড্রোজেন নিছো, কার কাছ থেকে হাইড্রোক্সিল নিছো বলো। ইথানোইক অ্যাসিড থেকে কি হাইড্রোজেন নিছো নাকি হাইড্রোক্সিল নিছো, কোনটা? হাইড্রোক্সিল নিচ্ছি। হাইড্রোক্সিল ওকে, সো এখানে একটা ব্যাপার আছে অবশ্য। এখানে আসলে একটু এভাবে চিন্তা করো যে যে বেশি অ্যাসিডিক সে কি ছাড়বে। হাইড্রোজেন। এখন তোমাদের বয়স কম বলে তোমরা বুঝতেছো না যে কে বেশি অ্যাসিডিক। হ্যাঁ, তোমাদের বোঝার কথা না। তোমাদের কি বলছিলাম অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন বিকর্ষী, জি আর জি দিয়ে ভাইয়া। রাখেন। এন্ড গেমে দেখানো হয়েছিল। জি এই এন্ড গেমে এটাও দেখাইছি। আর দিয়ে আর দেখাইছিলেন দিয়ে ভাইয়া। দেখাইছিলেন। হ্যাঁ, তাহলে তো একদম কিলায় মারি ফেলবো। তোরা কত কিছু শিখছস আল্লাহ, তাহলে এটা পারবি না মানে? এই বল, এটা কি অ্যালকাইল মূলক না? কথা কয় না। জি জি ভাইয়া। COOH, তাইলে তো তোরা অবশ্যই বলতে পারবি হাই হাই ইন্টারমিডিয়েটের সব জিনিস শিখে টিকে বসে আছে, এখন কানার ভান করতেছে আমি তো কিছু পারি নে, কেবল ম্যাট্রিক পাস করছি। বলো বলো কে বেশি অ্যাসিডিক, তাড়াতাড়ি বলো। বলতে না বললে এখনই। নাইক অ্যাসিড। ইথানোইক না মিথানোইক, কোনটা? ইথানয়েড। হায় রে গাধার দল। এই এই অ্যালকাইল মূলক ওদিকে কি ইলেকট্রন পুশ করে নাকি করে না? করে করে। অ্যালকাইল মূলকের বৈশিষ্ট্যই বলছিলাম, যারা এন্ড গেমে ছিল না তারা জেনে নাও। অ্যালকাইল মূলক ইলেকট্রন বিকর্ষী টাইপের গ্রুপ, ও ওদিকে ইলেকট্রন পুশ করে। ইলেকট্রন যদি এদিকে পুশ করে তাহলে এই অক্সিজেনটার যে চাহিদা ইলেকট্রনের, সেটা কি বাম দিক থেকে মেটে অনেকটা নাকি মেটে না? মেটে। তাহলে অক্সিজেনের যে চাহিদা বাম দিক থেকে যেহেতু মিটতেছে, হাইড্রোজেনের কাছ থেকে সে কি নিবে নাকি নিবে না? নিবে না নিবে, ওরকম নিবে না। নিবে, ওরকম নিবে না। নিবে তো না তা না, নিবে, অল্প নিবে। বুঝতেছেন আমার কথা? মানে কিছু কিছু মানে কিছুটা অল্প নিবে, বোঝা গেছে? অল্প নিবে, সোজা কথা। বেশিরভাগ ওইখান থেকে নিবে। বেশিরভাগ এদিক থেকে তো পাচ্ছে, এদিক থেকে তো তারা অলরেডি দিচ্ছে। বুঝিস নাই কিছু? দিয়েছে। এবার এখানে আয়, এই হাইড্রোজেন কি এরকম ইলেকট্রন খাওয়ায়? ওই লে 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 খাও, খাওয়ায় না না রে ভাই। হাইড্রোজেনের কাছ থেকে নিতে গেলে তো টেনে নিতে হবে, ওইখানে তো মারামারি চলতেছে। সো হাইড্রোজেন যেহেতু এদিক থেকে কুতুর কুতুর কোনো রকমে দিতেছে না, কেউ বোঝে না আমার কথা। অক্সিজেনের জোর করে। এই অক্সিজেনের যত চাহিদা সব কোত্থেকে মিটবে? কোত্থেকে মিটবে? প্রোটনিক হাইড্রোজেনের কাছ থেকে মিটবে, প্রোটনিক হাইড্রোজেনের কাছ থেকে। তাহলে এই দিক থেকে ইলেকট্রন পুল আসবে মারাত্মক। তাহলে বলেন কোন হাইড্রোজেনটা সহজে প্রোটন আকারে নির্গত হবে, উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা তাহলে এইটা যদি সহজে প্রোটন আকারে বের হয়ে যায় তাহলে বেশি অ্যাসিডিক কে হবে? নিচেরটাই আছে ঠিক। মিথানোইক অ্যাসিড বেশি। ওরে গাদারে, এই জিনিস তোমাদের নিজেদের যুক্তিতর্ক আলোচনা করে বলতে পারার কথা। এটা চরম অপমান করলা তুমি। বেটা ম্যাট্রিক পাস পোলা মাইয়া, তোমার করে এই জিনিস শিখাইছি, তুমি বোঝো। ইন্টারমিডিয়েটের পোলা মানে এটা জানেই না, শুনেই নাই কোনোদিন। তুমি ম্যাট্রিক পাসের আগে এটা জানো, তুমি যুক্তি বিশ্লেষণ করতে পারলা না নিজে। শিখে নেন, শিখে নেন। মিথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিডের কত গুণ শক্তিশালী জানো? এটাও মনে হয় বলছিলাম তোমাকে ওই সময়। 10 টাইমস বেশি স্ট্রঙ্গার। বলেন ভাই। মিথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিডের চেয়ে কত গুণ শক্তিশালী বলেন? 10 টাইমস। বুঝছেন আমার কথা বন্ধুরা? এত বুঝে লাভ কি যদি মনে রাখতে না পারো? আচ্ছা, যাই হোক, চলো এবার দেখো বন্ধু। তাহলে এবার আমাকে একটু বলো তো, এখানে প্রোটন ছাড়বে কে? বলেন, প্রোটন ছাড়বে কে? মিথানোইক অ্যাসিডের কাছ থেকে আসবে প্রোটন, আর ইথানোইকের কাছ থেকে আসবে হচ্ছে OH। মজা। তাহলে এবার বলো বন্ধু, কি প্রোডাক্ট পাচ্ছি? প্রোডাক্ট পাচ্ছি হলো এটা। একটা পাবো মিথানোইক অ্যাসিডের ল্যাঞ্জা, আর একটা পাবো ইথানোইক অ্যাসিডের এই পাশের ল্যাঞ্জা। এই যে এখনো দেখো, যেহেতু এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডের যে কার্যকরী মূলক সেটা কিন্তু ঠিকই আছে। পার্থক্যটা হচ্ছে কি, এইগুলো হচ্ছে প্রতিসম অ্যানহাইড্রাইড, দুই পাশে সমান, একই জিনিস। আর এটা না অপ্রতিসম অ্যানহাইড্রাইড হয়ে গেছে। অ্যানহাইড্রাইডের মানে অ্যাসিড অ্যানহাইড্রাইড, কার্বক্সিলিক অ্যাসিড অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক ঠিক রেখে এক পাশে মিথাইল মূলক, এক পাশে হাইড্রোজেন। কেউ বোঝে না আমার কথা? বুঝেছি। এইটাকে আমরা বলতেছি কি বলেন? এইটাকে আমরা বলতেছি হচ্ছে, বলেন, অ্যাসিটিক অ্যাসিটিক ফর্মিক অ্যানহাইড্রাইড।
বুঝেছো আমার কথা বন্ধু? বুঝেছি ভাইয়া। মজা, বহুত হি মজাদার অ্যান্ড চমৎকার হয়। চলো এবার তাহলে দেখো ভাই, তুমি এবার ভাবো তো মিশ্র অ্যানহাইড্রেট, এটা মিশ্র অ্যানহাইড্রেট না? মিশ্র অ্যানহাইড্রেটের সংখ্যা কি শুধুমাত্র একটা N2O4 নাকি আরো আছে? আরো আছে। তোরা বুঝতেছিস অর্গানিকের মধ্যে যে থাকবে, এখনো বুঝছ না মিশ্র অ্যানহাইড্রেট কয়টা? তুই একবার অর্গানিকে ঢুকছস মানে এই যে তুই মিলিয়ন মিলিয়ন বানাইতে পারবি বেটা। কোন অ্যাসিডের লগে কোন অ্যাসিড এই বুঝা না এক বলদেরা কিছু। বুঝেছি। দুইটা মিলাই দিলে চলে যাবে। যে কোনো দুইটা অ্যাসিড লাগাই দিলেই তো মানে এক কোনো পানি বাইর করে দিলেই তো খেলা শেষ। লক্ষ লক্ষ মিশ্র অ্যানহাইড্রেট সম্ভব। আচ্ছা এইবার অনেক রহস্যের পর আসল জায়গায় আসছে মিশ্র অ্যানহাইড্রেট ONHSO4। হোয়াট ডু ইউ থিঙ্ক? অনেকেই করছো, আমি দেখলাম বিভিন্ন আইডিয়া দিছো, ভালো লাগছে, চেষ্টা করছো। একটু বলো তো আমাকে যে এটা কি মনে হয়, কি কি অ্যাসিডের অ্যানহাইড্রেট এটা? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক নাইট্রাস নাইট্রাস। আচ্ছা, এই গুগল টুগল থাকার কারণে একটা সমস্যা হয়েছে, তোরা সব গুগল করে পাই যাস। না ভাইয়া, কারণ সংখ্যা বের করছি। ও আমার বুকে ব্যথা লেগে মরেই গেলাম। চাপা মারস কেমনে এরকম গান্ডু। আচ্ছা দেখো, এই যে HSO4 এই অংশটা দেখে তোমার টের পাওয়ার কথা, এই জায়গায় সালফিউরিক অ্যাসিডের গন্ধ আসতেছে। আহা জি ভাইয়া, এটা আউ দেখতেই আমার মন পড়ছে। তারা পায়ে ব্যথা পাইছি। উফ, আমার হাতে পায়ে যে পরিমাণে অবস্থা খারাপ, সেই দিন অফলাইনে ক্লাস নেওয়ার সময় ক্লাসের মধ্যে পা অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। তোদের কি HSO4 দেখে সালফিউরিক অ্যাসিডের মতো লাগে না? আচ্ছা, একটা অংশ আবিষ্কার হয়ে গেছে, তাইলে এবার তো এটা কাজ করে, একটু কষ্ট করে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত আঁক। কারণ তুমি তো শিখছো নিরুদন আমি গাঠনিক সংকেত দিয়ে করতে পারি, এই টেকনোলজি এখন আমরা কাজে লাগাবো। তাহলে সালফিউরিক অ্যাসিডের লিখলাম, লেখার পরে এবার কি করব বলেন তো বন্ধু? ভাবো এইখান থেকে কি চলে গেছিল, এখান থেকে কি চলে গেছিল? একটা হাইড্রোজেন চলে গেছিল। একটু কল্পনা করো এবার, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে ওই পাশ থেকে যেতে হবে একটা হাইড্রোক্সিল। তাহলে হাইড্রোক্সিলটা এবার লাগাই দিব কার সাথে একটু ভাবেন তো? ON এর সাথে না? তাহলে ON এর সাথে হাইড্রোক্সিল যুক্ত করে এটা কি হয় বলেন তো? HNO2। কিছু বোঝো নাই আমার কথা? পেয়ে গেছি। তাহলে এটা আসলে নাইট্রাস অ্যাসিড ছিল, নাইট্রিক অ্যাসিড ছিল না। তোরা কি বুঝছিস টেকনোলজিটা কি নাকি? এখন তাহলে এবার একটা কাজ করি, তাহলে H বন্ড O বন্ড হচ্ছে N, তারপরে কি ডাবল বন্ড O। নাইট্রাস অ্যাসিডের সংকেত নিশ্চয়ই এরকম মানতে চান আপনারা নাকি? ঠিক আছে তো আমার লেখা নাকি? বোঝা না? জি স্যার। আচ্ছা, জি স্যার, জি স্যার। কেউ কয় জি নানা, কি বিপদে আসি যে এটা বুঝাইতে পারবো না। আচ্ছা, এরপরে কি হবে? এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে হাইড্রোক্সিল চলে গেছে, কি যে কষ্টটা লাগছে। তার প্রোডাক্টে আমরা পাইতেছি, আমি নিচে লিখতেছি, উপরে জায়গা নাই। এখানে প্রোডাক্টে আমরা পাইতেছি কি বলতো? ও ডাবল বন্ড। ও সরি, আমার তো কপি পেস্ট করার কথা ছিল, পরে আবার অস্বীকার করবা যে তুই চেঞ্জ করছো। আমি কিচ্ছু চেঞ্জ করতেছি না। আর এই পাশে থাকবে হচ্ছে এই সান্দুটা, এই যে আসো 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 আসো, এই যে এই যে এই যে এই যে এই বস্তুটা থেকে যায়, ঠিক না? ওকে, সো এখন বন্ধু এই বস্তুটাকে আমরা লিখবোটা কিভাবে, এটা নিয়ে তোমাদের অনেকের আপত্তি যে তুই বলছিলি ইনঅর্গানিক যৌগের লেখার সময় তড়িৎ ঋণাত্মকতার সিকোয়েন্স অনুসরণ করতে হয়। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মককে কোথায় লিখি, সামনে নাকি পেছনে? পিছনে। তার একটু সামনে একটু কম তড়িৎ ঋণাত্মক, সামনের দিকে এসে একেবারে তড়িৎ ধনাত্মককে লিখতে হয়। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে কি লেখার কথা ছিল বলেন তো? বলেন প্রথমে কাকে লিখবো? হাইড্রোজেন লিখবো H, তারপরে কাকে লিখবো? সালফার। তারপরে লিখবো কাকে? নাইট্রোজেনকে। তারপরে অক্সিজেন কটা? 1 2 3 4 5। এই যে HSNO5 এরকম লেখা উচিত ছিল, রাইট? কিন্তু এইটা আমরা লিখি না। এইটা না লিখে আমরা কি করছি? আমরা একটা নাটক করছি, ONHSO4 লিখেছি, এবং আসলেই এটা সংকেত এইভাবে লেখা উচিত। তার কারণটা হচ্ছে, এবার একটু শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, গঠনটা একটু লক্ষ্য করো।
এর গঠনে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি অক্সিজেনের সাথে নাইট্রোজেন যেভাবে কানেক্টেড প্রথমটা, পরেরগুলো কিন্তু ওইরকম না। এবং তুমি যদি এইটাকে এইভাবে লেখো, দ্যাট লুকস লাইক অ্যান অ্যাসিড বাট দ্যাট ওয়াজ সাপোজ টু বি অ্যান অক্সাইড, ডু ইউ রিমেম্বার? অ্যাসিডের নিরুদনের ফলে কি অক্সাইড পাই না আমরা? জি ওকে, সো আমার মনে হয় তোমরা এখন বড় হচ্ছ আই গেস। দেখো ভাই, ছোটবেলা একবার গ্রামে গেছিলাম, প্রতি বছরই যাইতাম আর কি। একবার গ্রামে যায় একটা ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা হইতেছে আমাদের বাড়ি যাইতে হইতো লঞ্চে করে, গ্রামের বাড়িতে লঞ্চে করে। সো লঞ্চের জন্য লঞ্চ ঘাটে বসে আছি, তো আম্মু কোন এক ওনার শাসার সাথে কথা বলতেছে। তো আম্মুর যে শাসা টাসা আছে এদের কারো আমার দেখতে ইচ্ছা করে না, আমার একদরে কান টানতো এই করতে, তোমারা বুড়ো মানুষ এগুলো কেন করে আমি বুঝি না, আমাকে করতে এগুলো আমার ভালো লাগতো না, আমি দূরে আসি বসে আছি আমার পাশে ভাইয়া। তো দেখলাম অন্য একটা লঞ্চ আসছে, সে লঞ্চের গায়ে আসছে না, মানে যাচ্ছে সামনে দিয়ে নদী দিয়ে, লঞ্চের গায়ে না টায়ার বান্ধা, বোঝো নাই? জি বুঝছি। আমি বললাম ভাইয়া আমাদের সারা জীবন মিথ্যা কথা বলছে, এই যে নদীর মধ্যে পানি টানি কিছু নাই, হাঁটু পানি, তুমি নামো আমিও নামি, আমরা দেখবো। ওই চাকা ঘুরি ঘুরি যাইতেছে, দেখো নর্মাল রিক্সা গাড়ি যেভাবে যায়। ভাইয়া আমাকে বললো যে ওই চাকাটা ওই কারণে দেয় নাই, কিন্তু আমি বিশ্বাস করতে নারাজ। আমার কথা হইতেছে চাকার কাজ হইতেছে চাকা ঘুরি ঘুরি যায়। পরে আমি বড় হয়তো শিখলাম চাকাটা কেন বেঁধে দেয় জানো তো? টায়ার বেঁধে দেয় ভাষার জন্য। ভাষার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য ট্রলার বা লঞ্চের সাথে ধাক্কা লাগলে ডিরেক্ট যেন না লাগে, রাবারাইজড একটা কুশনিং যেন হয়, সাসপেনশন যেন কাজ করে, ওই শক অ্যাবজর্পশনের জন্য হচ্ছে ওখানে চাকা বাঁধা থাকে। কিন্তু আমার ছোটবেলায় দেখে কি মনে হয়েছিল, এরাও চাকাটা ঘুরি ঘুরি চলে যায়। তোরা বুঝছ না আমার কথা? বুঝেছি। সো এখন ব্যাপারটা বোঝ, তোকে যে কমন আইডিয়াগুলো দেওয়া হয়েছে যে ইনঅর্গানিকের জন্য তড়িৎ ঋণাত্মকতার ওই সারিটা ফলো করা হয়, এটা আসলে সবসময় সত্য হবে না। উইল নিড টু violate that rule in so many places because things will get so much complex unless you write it properly in a clear manner, will actually not understand anything out of it. কি লেখছস, এটা তুই তড়িৎ ঋণাত্মকতা ফলো করছিস, তাহলে আমার লাভটা কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। অ্যাকচুয়ালি জিনিসটা যে এইটা, মানে গঠনটা যে এরকম, এটা বোঝার একমাত্র উপায় ওইটাই যে এখানে HSO4 পুরো আলাদা একটা পার্ট। তোমরা বোঝো নাই আমার কথা? এখানে আসলেই কি এই দূরও এই যে HSO4 পার্টটা, এটা কি আলাদা একটা অংশ না যে এসে যুক্ত হয়েছে কার সাথে? ON এর সাথে, এনোর সাথে কিন্তু না, ON এর সাথে যুক্ত হয়েছে। সো ওইভাবেই লেখা লাগবে, ওইটা না লিখলে আমরা বুঝবো না যে জিনিসটা কি। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ভায়োলেট দ্যাট রুল। সো বোঝো, উল্টা পথে গাড়ি চালানো ভালো না খারাপ? খারাপ। খারাপ। কিন্তু তুমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, রাস্তায় জ্যাম, কি করবো বলো? উল্টা পথে দেখবো। তাহলে ওই মানুষটার জীবন তো শেষ। সো ব্যাপারটা বোঝো, ইউ উইল ব্রেক দ্য রুল বাট ফার্স্ট বি দ্য মাস্টার অফ দ্য রুল। সো ব্যাপারটা হচ্ছে এটা। মাঝে মধ্যে তাহলে তোমাকে নিয়ম শিখাইলাম, নিয়মের ব্যত্যয় কখন ঘটাইতে হয় সেটার কারণে বললাম আর কি। সো দ্যাটস ইট। এই যৌগটাকে কি বলে জানো? নাইট্রোসিল সালফিউরিক অ্যাসিড। এটাকে বলে, এই এনো মূলকটাকে বলে নাইট্রোসিল সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এটাকে অ্যাসিড বলার কারণ এখানে এখনো প্রোটনিক হাইড্রোজেন আছে, সো ইট ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসিড ডিরেক্টলি। আর সেকেন্ড কথা হচ্ছে, এটাকে পানির মধ্যে দিলেও তুমি একবার দুইটা অ্যাসিড পাবা, নাইট্রাস অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ পাবা। অদ্ভুত একটা জিনিস। সো ভালো করে শিখে নিও আর কি। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। জি বুঝছি। এবং ইউ গাইজ আর লাকি, সেটা হচ্ছে HSC 26 কেও এই বস্তুটা আমি প্রশ্ন তুলে দিছিলাম, কিন্তু ওরা এটা নিয়ে ভাবে নাই। ভাবছে দুই একজন, বেশি কেউ কথা কয় নাই, কারণ আমি আর দেখাই নাই। কিন্তু তোমাদেরকে এটা দেখাইলাম, সোরা আজকে দেখবা যে হুমড়ি খেয়ে পড়তেছে যে এটা শিখে ফেলি, এটা তো আরে আমাদের শেখায় নাই। শিখাই নাই কারণ তোরা চেষ্টা করস নাই। তুই চেষ্টা করবি না, আমিও তোরে দেখাবো না। আমি মানুষটা তো খারাপ, বলো? এটাকে সালফিউরিক নাইট্রিক অ্যানহাইড্রেট বললে হতো। হ্যাঁ বলা যায় তো। নাইট্রিক কেন বলবা? নাইট্রাস। নাইট্রাস। হ্যাঁ, তবে এখন আসো আর একটা তাহলে ফিলসফি বলি নামকরণের। তোমাদেরকে কখনো বলছি কিনা জানি না, নামকরণের খুব বড় একটা কারণ থাকে, সৌন্দর্য যেন থাকে, নামের মধ্যে সৌন্দর্য যেন থাকে। সো তুমি চাইলে বলতে পারো এটা, বাট ওই নামটা প্রচলিত না, কারণ নামটা বেশি বড় হয়ে যাচ্ছে, শুনতে কদর্য লাগতেছে। বুঝছো আমার কথা? সো আমরা এটাকে কি বলি? আমরা এটাকে কি বলি? এই যে তোমাদের উইকিপিডিয়া থেকে স্ক্রিনশট মাইন্ডে দিছি, এখানে আরও অনেক কথাবার্তা আছে তোমরা অতিরিক্ত জ্ঞান অর্জন করার জন্য। কিছু দেখতে পাচ্ছ এখানে? আচ্ছা, এখন দেখার দরকার নাই, বাসায় বসে পড়ো। এই যে
নাইট্রোসিল সালফিউরিক অ্যাসিড, ওই যে লেখা আছে নাইট্রোসিল SYL, নাইট্রোসিল সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আর এটা কি বলছে, নাইট্রোসিল সালফিউরিক অ্যাসিড ইজ দ্য কেমিক্যাল কম্পাউন্ড উইথ দ্য ফর্মুলা, এই যে দেখো এরা আবার কেমন লেখছে HSO4NO, বাট HSO4টা যে আলাদা, এটা যে আলাদা, এটা যেন বোঝানো যায়। তোর আমার কথা বুঝছ নাই? বুঝেছি, মানে এখানে অ্যাসিড চিহ্নিত করা যায় এরকম বোঝা, মানে আলাদা আলাদা ভাবে যেন বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ এ কালারলেস সলিড দ্যাট ইজ ইউজ টু ইন্ডাস্ট্রিয়ালি ক্যাপ্রোল্যাকটাম বানাইতে ব্যবহার করে, এগুলো একটু পরিষ্কার আর কি, ঠিক আছে। এই যে নাইট্রাস অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থেকে এটা তৈরি হয়েছে আর কি। সো দ্যাটস ইট, মজার জিনিস আর কি। ওকে, এইখানে সব বোঝা লাগবে তা না, তোমার জাস্ট একটু দেখতে বলছি, একটু চোখের দেখা দেখি রেখে আর কি। চলো এবার ভাইয়া, নাইট্রোসিল সালফিউরিক অ্যাসিডকে কি আমরা পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন দিয়ে লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো যৌগকে পজিটিভ নেগেটিভ আয়ন দিয়ে লেখা যায়, ওটা নিয়ে আগামী দিন কথা বলবো ইনশাল্লাহ। দেখ ওই পজিটিভ নেগেটিভ দিয়ে বুঝতে আরো সুবিধা হয়। এই যে আস্তে আস্তে বড় হইতেছো, যে আগে তুমি যৌগের মধ্যে প্লাস মাইনাস দেখলে মাথা খারাপ হয়ে যেত, কারণ কি যৌগ তো সার নিরপেক্ষ। হ্যাঁ হ্যাঁ, সবাই বললে গেছে যৌগ সার নিরপেক্ষ, কিন্তু এখন দেখো তুমি বড় হয়েছো, এখন বুঝতেছো প্লাস মাইনাস দিয়ে লিখলে আমার বুঝতে সুবিধা, ঠিক আছে। ওই আলোচনা তোমার সাথে এখন করতেছি, কিন্তু 9-10 থাকতে বললে একবারে ফিটের পরে কিলায় ফিট ভেঙে ফেলবো। সো এইটাই বড় হওয়া, ঠিক আছে না, এইটাই মজা আর কি। আসেন, ফাইন টিউনিং দ্য ডেফিনেশন অফ অর্থো অ্যাসিড। সো তোমাদের সাথে মনে হয় ফাইন টিউনিং লাগবে না, কারণ তোমাদের এই টিউনিংটা অলরেডি হয়ে গেছে যা মনে হচ্ছে। আমার লাগতো, কারণটা কি, আমি যখন প্রথম জীবনে অর্থো অ্যাসিড শিখছিলাম, আমাকে শেখানো হয়েছিল কি জানো, আমাকে শেখানো হয়েছিল যেটা, যে অ্যাসিডে, মানে আল্লাহর কসম এটাই শিখছিলাম আর কি, যে অ্যাসিডে কমপক্ষে 3টি H পরমাণু থাকে। এক সোরে আমার খাতা চুরি করে নিয়ে গেছে, তাহলে আমি তো দেখাইতে পারতাম। 3টি হাইড্রোজেন পরমাণু থাকে, তাকে অর্থো অ্যাসিড বলে। সো অর্থো অ্যাসিড বলে। সো তোমাদের একটা ভিডিও দিছি না আমি ইউটিউবে, আমাদের ছাদের উপরে করা ভিডিও, অ্যাসিড অম্ল প্রকরণের, দেখছো? হাই হাই, কেউ দেখো না? একজন দেখছে? আচ্ছা, ওই ভিডিওটাতেও আমি এই নলেজটা তখন আমার ছিল বলে আমি একটা ভুল বলে ফেলছিলাম। সেই ভুলটা কি একটু শোনো। ভুলটা শোনার আগে আমাকে একটু বলো, এই অ্যাসিডের নাম কি? H3PO4 এর নাম কি? এইটাকে কি আমরা বলতে পারি অর্থো ফসফরিক অ্যাসিড? একটু দেখেন তো। জি ভাইয়া, এই সংজ্ঞা অনুযায়ী বলতে পারি অর্থো ফসফরিক অ্যাসিড বলতে পারি। আচ্ছা, এই সংজ্ঞা অনুযায়ী বলতে পারি বললাম, তাহলে এটাকে কি বলা যায়? অর্থো বলেন, ফসফরাস অ্যাসিড। আর এটাকে কি বলা যাবে? অর্থো হাইপোফসফরাস অ্যাসিড। আচ্ছা, এখন দুর্ঘটনাটা ঘটছে যেটা, আমি ওই ভিডিওতে দেখবা এই নামগুলো বলছি, নাম বলছি, লিখেও দিছি আর কি। তখন আমার জ্ঞান ওই জায়গায় ছিল, অথবা আমি খেয়াল করি নাই, কোনো একভাবে হয়ে গেছে, বাট পরে আমি এটা শিখছি। আমি তোমাদের সাথে এখন পুরো অনেস্টলি ওপেনলি কথা বলতেছি, বিকজ আমাদের যে ধারণাটা যারা পড়ায় তাদের সম্পর্কে থাকে, যে ইনারা সব জানে, ইনারা যা বলে এই সত্য বলে, মানে ব্যাপারটা এরকম না। আমি তোমাদের সাথে এখন পুরো অনেস্টলি কথা বলবো যে আমি পর্যন্ত এই 17-18 বছর পড়াচ্ছি, স্টিল টুডে আই কিপ অন লার্নিং। আজকেও দুপুরে আমি অনেক কিছু শিখছি, বিকাল থেকে আর শিখতে পারি না, বিকাল থেকে বাইরে বাইরে ঘুরে বেড়েছি, কাজ ছিল আর কি। মানে শিখতে থাকতে হবে ভাই, ভুল শুধরাইতে হবে, ভুলের কোনো শেষ নাই, এটাই জীবন। সো ব্যাপারটা, ভুলেরও যেমন শেষ নাই, শেখারও শেষ নাই। যদি তোমার মন পজিটিভ থাকে, সৎ মানুষ হও, যে আমি শিখতে চাই, তুমি প্রতিনিয়ত তোমার দেখবে আল্লাহ তোমার ওই সুযোগটা দিবে যে তুমি ভুল শুধরে শুধরে নতুন জিনিসের দিকে যাচ্ছ। সো ব্যাপারটা দেখো, আসলে বাস্তবতা যেটা গুগল সার্চ করেও পাওয়া যায় না, এবং আসলে এই দুইটাকে অর্থো অ্যাসিড বলে না। তার কারণটা হচ্ছে অর্থো অ্যাসিডের এই সংজ্ঞাটাই আমি যেটা শিখছিলাম আমার এক গুরুর কাছ থেকে, এই সংজ্ঞাটাই ভুল ছিল। সো যার ফলে দেখবা তোমাদের এন্ড গেমেও মনে হয় আমি এই ডেফিনেশনটা বলি নাই, আমি বলছিলাম মনে হয় পানির কথা, তাই না? জি, ওকে। সো ওইটাই আসলে আসল। হ্যাঁ, তাহলে মোটা অ্যাসিড বলছিলাম, এখন বলছি পানি। তাহলে আসল সংজ্ঞাটা কি? যে অ্যাসিডে কি থাকে বলেন তো? এক অণুর বেশি কি থাকে? পানি থাকে, পানি থাকে। এইটা হচ্ছে মূলত অর্থো অ্যাসিড, এইটা হচ্ছে আসল সংজ্ঞা। তাহলে এইখান থেকে তুমি ব্যাখ্যা করতে পারবা যে এইটা অর্থো অ্যাসিড বলে, কিন্তু এই দুটাকে কেন অর্থ বলে না? কে পারবেন? ভাবেন তো কেমনে ব্যাখ্যা করা যায়? হ্যাঁ, কিভাবে ব্যাখ্যা? এখানে হাইপোফসফরাস হলো লাস্ট লিমিট আছে, আর এর চেয়ে উপরে থাকতে হবে পানি সব সময়। হচ্ছে না, ব্যাখ্যা করো, কেমনে প্রমাণ করবা যে আসল ডেফিনেশন আসলে এইটা? বা এই দুইটাকে নিরূপণ করবি? হচ্ছে না, নিরূপণ করে হবে না। কেন? আমি তো চাইলে এখান থেকে পানি বের করে দেখাইতেই পারি। পানি বের করে দেখাইতে পারি না? পানি আছে কটা?
এখানে একটা দুই দিতে হবে, তাই না? এখানে 3 অণু পানি বাইর তো করাই যাবে, চাইলে তো লেখাই যাবে, কিন্তু বাস্তবে যে হয় না এটা কেমনে প্রমাণ করবা আসলে যে এটা হয় না? প্রোটনিক হাইড্রোজেন নাই, কোনো পানি বের করলে তো। তুমি গাঠনিক সঙ্গে তাকো না, তোমাদেরকে এতক্ষণ কি শিখাইলাম? গাঠনিক সঙ্গে তাকলেই তো সব প্রমাণ হয়ে যায়। তোর মানে আমার কথা বুঝিস নাই? এই গাধাগুলো বোঝে না রে। বুঝতে পারছি না। উফ, আমার ঝামেলা হচ্ছে, সরি। একটু আমার একটু সময় লাগবে। আল্লাহ, করেন আপনারা, করেন না, একটু গাঠনিক সঙ্গে তাকেন। ব্যথা পেলেন না ভাই? ভাই আপনার সাথে কি কেউ নাই? স্যার কি এখন কিছু বলার মনে হয় কষ্ট হচ্ছে। কেউ পানি নিয়ে এসো, পানি। হয়েছে আপনাদের, করা হয়েছে? জি ভাইয়া হয়েছে। স্যার আপনি ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। ছিল ভাইয়া? কিছু না, এইটাই তো H3PO4 নাকি? ওকে, সো এবার কি করবো? এটা H3PO3, তাহলে H বন্ড ও ফসফরাস ও H, একটা হাইড্রোজেন ডিরেক্টলি কানেক্টেড থাকে। আপনাদের কি বলছি কখন এটা? আমি বলি নাই? না ভাইয়া। আচ্ছা, এটা তাহলে কি দাঁড়াইলো? H3PO3। তাহলে এবার কি হবে আমাদের? HPO2। এখানে কি হয় জানো? আচ্ছা, তোমরা এইটা তো জানতে যে এইখানে প্রোটনিক হাইড্রোজেন 3টা, এখানে হচ্ছে 2টা, এখানে একটা। এটা কি কখনো বলছি? জি স্যার। হয়ে গেছে তো? স্যার বলছি। সো প্রোটনিক হাইড্রোজেন এই যে চোখে দেখা যাচ্ছে, তো এর হচ্ছে 3টা প্রোটনিক হাইড্রোজেন। কি হইল? এর হচ্ছে 3টা প্রোটনিক, এর হচ্ছে 3টা প্রোটনিক হাইড্রোজেন। এই যে 3টা, ঠিক আছে? এর হচ্ছে কয়টা? 2টা, এই 2টা। আচ্ছা, আর ওই ভদ্রলোকের হচ্ছে এই একটা। হ্যাঁ, ও তার মানে প্রোটনিক হাইড্রোজেনের উপর ডিপেন্ড করে। তুমি দুইভাবে চিন্তা করতে পারো, প্রোটনিক হাইড্রোজেনের উপরেও ডিপেন্ড করে ভাবতে পারো, আবার পানি দিয়েও ভাবতে পারো। কারণ দেখো ভাই, এখানে 3টা হাইড্রোজেন আছে মানেই কিন্তু এক অণু পানি বের করা যাবে না। আসলে এখানে সর্বোচ্চ পানি বের করা, মানে এখানে কত অণু পানি বের করা যাবে বলেন? 1.5 অণু। এই রে গাধা রে, 1.5 অণু পানি আছে না? জি জি। এখনো বুঝিস নাই? আর আপনি রেস্ট নেন। জি ভাই। এটাতে রেস্টে হাতে কাজ মনে হবে না। সমস্যা হচ্ছে। হাতে না, মানে প্রবলেমটা হচ্ছে কি, নিউরাল প্রবলেম, মানে কি স্নায়বিক সমস্যা। তোমার পুরো শরীরের স্নায়বিক নিয়ন্ত্রণ খারাপ। সো যেমন আমি বাম হাতে অনুভূতি পাই না, হ্যাঁ, সো আমার এই হাতে পায়ের যে কোনো সময় শিরা রগ যে টান লাগে, মানে ওরা তো ওদের মতো কাজ করতেছে, ও আমার কথা শুনতেছে না আর কি। সেই কেবল যে পায়ে 2বার যেমনে শিরায় টান লাগলো, শিরা না রগ কি বলে ডাক্তাররা, কি জানি। ওফ, এনিওয়ে, না না না, বসে বসে হবে না, পড়ে যাব। মনোযোগ দে। এখানে কয় অণু পানি আছে দেখতে পাচ্ছেন? 1.5 অণু। এটা মানছেন তো? এখানে কয় অণু পানি আছে বলেন? এখানে কয় অণু? কথা কয় না। 1 অণু না, 2টা প্রোটনিক হাইড্রোজেন, বুঝতে পারছিস? ওকে, এইখানে কয় অণু? হাফ অণু। তাহলে অর্থ অ্যাসিড কোনটা বলেন তো? প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা, কোনটা? শুধু প্রথমটাই অর্থ অ্যাসিড। ওইখানে হাইড্রোজেন থাকলে হবে না, ওই সংজ্ঞাটাই ভুল ছিল। ওইখানে হাইড্রোজেন থাকলে হবে না, এখানে পানি থাকা লাগবে আর কি। দ্যাটস ওয়াই দেখবা তুমি সিম্পলি গুগল সার্চ করবা অর্থ ফসফরিক অ্যাসিড, তোমার এটা দেখাবে, বলবে যে ফসফরিক অ্যাসিডকে অনেক সময় অর্থ ফসফরিক অ্যাসিড বলা হয়। কিন্তু তুমি যদি লেখো অর্থ ফসফরাস অ্যাসিড, অর্থ হাইপোফসফরাস অ্যাসিড, এরকম কিছু নাই দুনিয়ায়। কেন নাই? তার কারণ আসলে এগুলো তো অর্থ অ্যাসিড না। বুঝতে পারছিস কি বাবা? বুঝেছি, মানে কমপক্ষে 3টি পানি থাকবে নাকি? 3টি পানি না রে বাবা, 3টা প্রোটনিক হাইড্রোজেন।
হাইড্রোজেন। হ্যাঁ, সো 3টা হাইড্রোজেন থাকা যাবে না, 3টা প্রোটনিক হাইড্রোজেন থাকতে হবে, অথবা বলতে হবে এক অণু পানি থাকা লাগবে। এক অণু পানি বের হওয়ার মানে কি? পানি বের হয় কোনটা দিয়ে? প্রোটনিক হাইড্রোজেন থেকেই তো, নর্মাল হাইড্রোজেন থেকে তো বের হয় না। নর্মাল হাইড্রোজেন মানে বুঝছো তো, যেটা কেন্দ্রীয় পরমাণুর সাথে ডিরেক্ট কানেক্টেড থাকে, ওখান থেকে পানি বের হয় না আর কি। ওকে, সো এরপরে চলেন, ফাইন টিউন করা হয়ে গেছে তো? হ্যাঁ, তাহলে ফসফরাস অ্যাসিডকে কি মেটাফসফরাস অ্যাসিড বলা যাবে? আচ্ছা, তাইলে এবার একটা ভালো কথা বলছো, ঠিক আছে চলো তাহলে এবার আমরা একটা কাজ করি, দাঁড়াও একটু দাঁড়াও, এটাও তো বলতে গেছিলাম, ভুলে গেছি। কেটে নিয়ে যাই, কোথায় এটা? আচ্ছা, আচ্ছা এবার দেখো, একটা কথা তোমাদেরকে কি বলছিলাম যে যে অ্যাসিডের অর্থ হয় তার মেটা হয়, যার অর্থ হয় না তার মেটাও হয় না। কথাটা কি মনে আছে? জি ভাইয়া। তাহলে কথা হচ্ছে, এইটা তো অর্থ অ্যাসিড, এখান থেকে আমি পানি বের করতে পারবো কয়টা বলেন তো? এখনো পানি বের করলাম, করার পরে বলেন তো কি হয়? HPO3 থাকে। তাহলে এইটাকে যেহেতু তুমি বলতেছিলা অর্থ ফসফরিক অ্যাসিড, PHOS অর্থ ফসফরিক অ্যাসিড, তাহলে এইটাকে কি বলা যাবে বলেন তো? মেটাফসফরিক অ্যাসিড বললাম। ওটা শুধু ফসফরাস অ্যাসিড হবে। হ্যাঁ, এইবার এই যে বুঝতে পারছো, এবার এইটা যেহেতু অর্থ অ্যাসিড না, তাহলে এর কাছ থেকে তুমি যদি একটা অ্যাসিড চাইলে লিখতে পারো। পানি বের করলাম, পানি বের করার পরে কি থাকে বলতো আমাকে একটু? দেখ না, খেয়াল করে, মজা আছে। পানি বের করার পরে কি থাকে? HPO2 না? এইটাকে তুমি আসলে মেটাফসফরাস অ্যাসিড বলতেই পারো না, কারণ এটা তো অর্থ অ্যাসিড না, তো বোঝা না? জি জি বুঝতে এ বুঝছিস বাবা? জি স্যার। মানে তুমি এটারে নিরুদন করতে পারবা। নিরুদন করার মানে কি? দইরে নিংড়ায় ফিংড়ায় সব পানি বের করে দিলা, সেটা তো ভিন্ন কথা আর কি, কিন্তু এর মেটা হয় না আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা, মানে যার অর্থ নাই তার মেটা নাই। আচ্ছা, কথাটা একটু লিখে রাখি। শব্দ মেটা, মেটার পূর্ব শব্দ অর্থ। এক্স্যাক্টলি, এই তো সুন্দর করে বলছে, যার অর্থ নাই, অর্থ টাকা পয়সা নাই, তার মেটা নাই, তার মেটা নাই। এটারে আবার অনেক দুষ্ট এই মিম বানাবে, যার অর্থ করি নাই তার পিছনে কোনো মেয়ে থাকবে না। ইংলিশে লিখে দেন ভাইয়া। আচ্ছা, তোরা লেখিস বাবা ইংরেজি, আমার হাতে পার ব্যথা, আর পারতেছি না আবার ইংরেজি করতে চাইছে আর একজনে। আচ্ছা সমস্যা নাই, লিখে। আচ্ছা, এবার আসো, অনেক অ্যাসিডের নামের সামনে আমরা মাঝে মধ্যে গ্লাসিয়াল দেখব, মাঝে মধ্যে পাইরো দেখি। পাইরো নিয়ে তোমাদের অনেক দেখলাম যুদ্ধ লেগে গেছে গ্রুপে, এই পাইরো কখন? আরিফ ভাই মনে হয় পাইরো নিয়ে কিছু জানে না, এই কারণে পাইরো নিয়ে কোনো কথা বলে না। সান্দু। আচ্ছা শোনো, পাইরো নিয়ে অনেক গবেষণা করছিল তোমাদের শ্বেতাব ভাইয়া। সো ওকে আমি বারবার বলেছিলাম চুপ থাক, এগুলা করিস না, এ করে কোনো লাভ নাই। পাইরো শব্দের অর্থটা যদি তুমি একটু বোঝো তাহলে তুমি অনেক কিছু বুঝে যাবা। পাইরো মানে কি জানো? তোমরা নাম শুনছো পাইরোটেকনিক গ্যাস? তোমরা মুভি টুভি দেখো না কেন বাবা? আমাকে একটু বোঝাবো পাইরো অর্থ কি? পাইরো অর্থ কি? করসিভ বা হচ্ছে যেটা বার্ন করতে পারে ইজিলি। প্রোডিউসিং হিট অর ফিউমিং। ফিউমিং বুঝো? ফিউম মানে কি? ধোঁয়া, ধূমায়মান, বাংলায় বলে ধূমায়মান। মানে যা থেকে ধোঁয়া উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, এই টাইপের জিনিসগুলোকে বলা হচ্ছে পাইরো। কেউ বোঝে না? বুঝেছি। এখন ওই যে ধুমায়মান সালফার লাইনে আসছো, কিছু জিনিস আছে, কিছু অ্যাসিড আছে, সেগুলোর বোতলের মুখ খুললে ধুমা ধুমা বাইর হয়, জাদুকরি ধুমা। ওই ধুমাটা দেখি মনে হয় ওটা মনে হয় গরম, উড়ি উড়ি ভাব যাইতেছে, ওইটাকে আমরা বলি পাইরো অ্যাসিড। এই পাইরো অ্যাসিড নামকরণের পেছনে তার গঠনের কোনো বিশেষ কাহিনী নাই, কিছুরই কোনো কাহিনী নাই, জাস্ট ধুমা উঠতেছে কয় পাইরো অ্যাসিড। তোরা আমার কথা বুঝস নাই? বুঝেছি। সো কিছু অ্যাসিড আছে, যেমন ধরো এই যে পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, এগুলোর ধোঁয়া হয়, বিশেষ করে এগুলো ধোঁয়া আকারে দেখা যায়, ওখান থেকে কিছুটা বাইর হচ্ছে। এবং এখানেও তুমি একটা মজার জিনিস জানার কথা, যে কিসের ধোঁয়া বাইর হয়, এটা কিসের ধোঁয়া বাইর হয়। দেখো ভাই, এই H2S2O7 জিনিসটা কি আসলে তোমাদের কি মনে পড়ে? সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণের মধ্যে
আরো সালফার ট্রাইঅক্সাইড যোগ করে এই বস্তু বানাইছিল, মনে পড়ে আপনাদের এই বিক্রিয়া? জি ভাইয়া। H2SO7 হয়ে গেছিল। আসলে তোরা বিক্রিয়াটা বুঝোস নাই, মানে ঘটনাটা হয়েছে কি ভাই, এইটা একটা পানি, এটা ছিল পানি, পানির মধ্যে মধ্যে কি মিশছিল বলতো? সালফিউরিক অ্যাসিড ছিল, অল্প ছিল, এই জন্য আমরা বলতেছিলাম এটা সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণ। এটা ছিল প্রথমে ডাইলুটেড, বুঝতে পারছিস, লঘু দ্রবণ ছিল। এর মধ্যে যদি আরো সালফার ট্রাইঅক্সাইড মিশাইস, সালফার ট্রাইঅক্সাইড যে করছে কি বুঝছিস, ভিতরে পানি ছিল না, ইথাগলকে মিশে ও হইছে আরো সালফিউরিক অ্যাসিড, বোঝো না? হাইড্রোজেন নিয়ে নিয়ে সালফিউরিক, হাইড্রোজেন না, পানি নিয়ে নিয়ে পানির সাথে সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়া কি হয়েছে, ওর মধ্যে আরো অনেক সালফিউরিক অ্যাসিড হয়েছে না? বুঝতে পারছিস কি আমার কথা? বুঝতে পারছি, মানে অসংখ্য সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। মানে আগের যে ঘনমাত্রা ছিল এইটা তুই ভাবতে পারিস এক্সট্রিমলি হাইলি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এইটা কিছুই না, এটা এক্সট্রিম ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড, ইনফ্যাক্ট মানে অতিরিক্ত পরিমাণে ঘন। এখন ঘটনা হচ্ছে, বলেন এই বোতলের যদি আমি মুখ খুলি, কে পারবি চকলেট আছে তার জন্য, বল এখান থেকে কি ধোঁয়া আকারে বেরিয়ে দেখবি, বল যেটা ধোঁয়া আকারে বেরিয়ে ওটা কি? হ্যাঁ, এটা সালফার ট্রাইঅক্সাইড, দ্যাটস ইট। হেইশ, বোঝে না আমার কোনো কথা। চকলেট কই? চকলেট ফাঁসের দোকানে যে আমার নাম বলি খেয়ে ফেল, বল যেটা আরিফ ভাই দিতে বলছে। এ তোরা কি বুঝছিস আমার কথা? আসলে দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি হচ্ছে ফিউমিং সালফিউরিক অ্যাসিড, ইংরেজিতে বলে ফিউমিং সালফিউরিক অ্যাসিড, বাংলায় বলে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, বাণিজ্যিক নাম ওলিয়াম, সালফান, অমুক তমুক কত কিছু। সো এটাকে কেন পাইরো বলে? আরে ভাই এটা দেখতে মনে হইতেছে এই যাতে গরম ধোঁয়া বাইরে হইতেছে, তাই এটারে পাইরো কয়। সিমিলার থিং গোজ ফর পাইরোফসফরিক অ্যাসিড, মানে এখানে আসলে ওই অর্থো অ্যাসিড হইতে গেলে যেমন একটা স্পেসিফিক স্ট্রাকচার লাগে, অক্সি অ্যাসিড হইতে গেলে লাগে, হাইড্রো অ্যাসিড হইতে গেলে লাগে, পাইরো অ্যাসিডের ব্যাপারটা এরকম না, ওটা জাস্ট ফিজিক্যাল একটা ব্যাপার, বোঝা না আমার কোনো কথা? বুঝছিস কি আসলে? এইবার আসেন গ্লাসিয়াল মানে কি, বুঝি না, আবার বল। এইগুলোকে রিয়েল লাইফে দেখতে পাবো না? হ্যাঁ পাবি, আমার সাথে তুই সালফিউরিক অ্যাসিডের বানানোর ফ্যাক্টরিতে যাবি, তুই দেখতে পারবি, বোতল কাছে নিয়ে দেখবি, বোতল দাঁড়া, বোতল এইরকম করে দেখবি, চোখের মধ্যে ঢুকাই দেখবি, ছাগলের নাতি চোখের মধ্যে সালফার ট্রাইঅক্সাইড যাবে, ইনস্ট্যান্ট চোখ দিয়ে রক্ত বেরোবে, চোখ কানা হয়ে যাবে, পরে বলবি যে এই লোকটার দোষ, আয় কিচ্ছি আয় তোরে নিয়ে গেছি। ওকে, এবার আসেন গ্লাসিয়াল মানে কি। আহা শিট, আমি ছবিটা ঢুকাইতে ভুলে গেছি। গ্লাস বুঝো, গ্লাস কাঁচ। সো ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম ক্লাস 9-10-এ গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড শিখছিলাম, যে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কি, আমাদের সময় এমসিকিউতে প্রচুর আসতো, তোমাদের বইতেই তো না, ইন্টারভিউতেও শিখবা না। 100% বা 99% হচ্ছে বেশি বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড যখন হয়, আমার এখনও হালকা হালকা মনে পড়ে, সম্ভবত 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে ঠান্ডা করলে, আমার খেয়াল নাই, 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এটাকে ঠান্ডা করলে ওই অ্যাসিটিক অ্যাসিডটা, মানে সিম্পলি ইথানোইক অ্যাসিড, ওইটা জমে বরফের মতো রূপ ধারণ করে, মানে দ্যাট লুকস লাইক বরফ, ওইটাকে বলে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট লুকস লাইক গ্লাস, দ্যাটস ওয়াই দ্য নেম গ্লেসিয়াল। তোমরা আমার কথা বুঝো নাই? দ্যাটস ইট। ওই একই জিনিস তুমি ফসফরিক অ্যাসিডেও পাবা। সো এইটার আমাদের বইতে ছিল না, এইটা আমি এমনি জানি যে গ্লাসিয়াল ফসফরিক অ্যাসিড বলে আছে। এখন তাহলে কথা হচ্ছে গ্লাসিয়াল সালফিউরিক অ্যাসিড কি আছে? কারোর যদি এরকম গ্লাসের মতো বানাইতে পারো কোনো সার্টেন টেম্পারেচারের প্রেসারে, তাইলে ভাই তার গ্লাসিয়াল হবে। আমার কথা কি বোঝো নাই বন্ধু? সো গ্লাসিয়াল পাইরো সবার ক্ষেত্রে হয় না, ঠিক আছে? যাদের ক্ষেত্রে হয় ফিজিক্যালি দেখে হয়, মানে এটার জন্য আলাদা কোনো স্ট্রাকচার লাগে না আর কি। ওকে, সো গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি বলেন তো? গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি হবে? আরে গাধা, এটা অ্যাসিটিক অ্যাসিডেরই সংকেত, নর্মাল এটা। আচ্ছা, তাইলে এবার কি বলে এটার সংকেতটা আমি ভুলে গেলাম, কি জানি এটার সংকেতটা মনে নাই, একটু গুগল করে দেখে নিস। কিচ্ছু না, ওই যে সামথিং এন থাকে, মানে ওর ভিতরে হয় কি, ওই অ্যাসিডগুলো আবার একটা ওই হাইড্রোজেন বন্ড করে একটা জালি গঠন করে, এই জন্য হোল এন দেয়। ওটা মানে ওরকম অবাক করা কিছু না, একটু দেখে নিস তোরা, ঠিক আছে? জাস্ট গুগল করলে পাই যাবি। সংকেতটা ভুলে গেছি, আর এই শরীরের অস্বস্তিকর অবস্থায় মানে কিছু মনে থাকতেছে না আমার আর কি, কি জানো সংকেতটা ভুলে গেছি। আচ্ছা একটু দেখে নিস প্লিজ। HPO3N আচ্ছা সম্ভবত আর কি, হ্যাঁ এরকমই কিছু একটা থাকার কথা। ফসফরিক অ্যাসিড না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে, HPO3 হোল এন, ঠিক আছে এটাই।
এ বাবারে এগুলো মুখস্থ করতে হবে না, শিখতে হবে না, কিন্তু এমনি জাস্ট বলতেছি, বুঝছস তো? নামকরণের জন্য বলতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে গ্লাসিয়াল অ্যাসিড নিয়ে কিচ্ছু লাগবে না, পুরো ইন্টারমিডিয়েটের কোথাও নাই, এটা জাস্ট ফাউন্ডেশনের কোর্স, গল্পের কোর্স, তোর রসায়নের সাথে মিশাচ্ছি, দ্যাটস ওয়াই বলতেছি আর কি, এগুলো জাস্ট ইগনোর দিস। ওকে, তারপরে কি? এবার আসেন সেস্কুই অক্সাইড। দেখেন, সো সেস্কুই অক্সাইড জিনিসটা কি, আগে আপনাদেরকে বলছি, A2O3 স্ট্রাকচার থাকলে, অর্থাৎ 2:3 রেশিওতে যদি থাকে, সেটা ধাতুর অক্সাইড হোক আর অধাতুর অক্সাইড হোক, এইটাকে বলে সেস্কুই অক্সাইড। এখন কয়েকজন আমাকে ইনবক্স করছে যে সেস্কুই অক্সাইডের এত মহাত্ম কেন, মানে এটা নিয়ে হইছেটা কি, তামাশা কি? আসলে হইছে কি, এই সেস্কুই অক্সাইডগুলো আমরা নর্মালি যে অক্সাইডগুলো দেখি সচরাচর, সেগুলো নর্মালি ডাই বা ট্রাই অক্সাইড হয়, ওইগুলোর চেয়ে না প্রপোর্শনেটলি এখানে একটু অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। সো যার ফলে সয়েল সায়েন্স নিয়ে যারা কাজ করে, সয়েল সায়েন্সের নাম শুনছো? সয়েল সায়েন্স নিয়ে যারা কাজ করে তাদের জন্য এটা একটা স্পেশাল ইন্টারেস্টেড টপিক, যে মাটিতে যেখানে দেখা যায় যে সেস্কুই অক্সাইড থাকে, যেসব মাটিতে উপাদানে সেস্কুই অক্সাইড বেশি থাকে, ওই মাটিগুলো তাদের জন্য কি কি জানি কাজে বেশি লাগে, গোড়ার ডিম, মানে ওই মাটিতে অক্সিজেনের উপাদান বেশি, কি কি জানি পড়ছিলাম আর কি। সো এটা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, বাট দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং ক্লাসিফিকেশন, দ্যাটস ওয়াই শিখাইছি আর কি, মানে এটা এমন কিছু না আর কি। এখন আসলে একটা মজার ব্যাপার, তোমাদেরকে বলা হয় নাই, গতকালকে আমি যখন অফলাইনে বলছি তখন আমার মনে পড়ছে অনলাইনে এই কথাটা বলা হয় না, তারা আবার মাইন্ড করবে তাই জন্য বলতেছি। দেখো ভাই, আমি কিন্তু বলছি যে সেস্কুই শব্দের অর্থ কি, মনে আছে কারো? উফ, না বলে দিলে মানে কি? না, সেস্কুই মানে কি বলছিলাম? 1.5, মনে পড়ে? ঠিক আছে তো নাকি? আচ্ছা, এখন হোয়াট ডাজ দ্যাট মিন? আমি কিন্তু বলছিলাম প্রতিটা এর জন্য অক্সিজেন আছে কয়টা করে? 1.5টা করে, রাইট? 1.5টা করে। আচ্ছা, তাহলে তার মানে বলতো আমাকে, যদি এমন হয় সংকেতটা যে A4O6, তাহলে এটা কি সেস্কুই হবে নাকি হবে না? হবে ভাই, হবে হবে, এটাও সেস্কুই হবে, এটাও সেস্কুই হবে, এটাই। সো এইটা একটা মজার ব্যাপার। ইনফ্যাক্ট আমি যদি বলি তোমাদের, বলো তো, আমি যদি তোমাদের বলি তাহলে কি হবে? এ কত লিখবে বল? A6, ও কত বলে না? 9 3 দিয়ে গুণ করছি না, 9। হ্যাঁ, এরকমও তো হইতে পারে, মানে রেশিওটা হইলেই হইছে, আমার কথা বুঝছেন তো? রেশিওটা যদি, হ্যাঁ রেশিওটা 1.5 হইতে পারে, প্রতিটা এ এর জন্য ও হইতে হবে কয়টা? 1.5টা। হ্যাঁ, এই আর কি। ওকে, এবার আসো, তোমাদেরকে কিছু সেস্কুই অক্সাইডের এক্সাম্পল লিখে দিলাম, কারণ সেস্কুই নিয়ে আসলে আমার ইনবক্সে বহুত প্যারা দিছে অনেকজনে। সো এই যে এগুলো একটু দেখবা। এবার তোমাদের সাথে আমি কিছু ইতিহাসের আলোচনা করব। কিসের আলোচনা বন্ধু? ইতিহাসের আলোচনা। খুব মনোযোগ দিয়ে শুনবা, কথা বলবা কম, আমার কথা শুনবা বেশি। আমি প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিবা আর কি। সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে এখন শিখাবো আমি কিভাবে শিখতাম। এই জিনিস তোমার জীবন বদলে দিতে পারে। কিছু মনে হয় বোঝো নাই? আমি জানি তোমরা এখানে যারা আছো তারা আমার অনেক গুরু মানো, মেলা কিছু জানে লোকটা, উফ জ্ঞান, তাহলে ভর্তি হইতে না। এখন ঘটনা হচ্ছে, সো আমি এখন তোমাদেরকে শিখাই দিব আমি কিভাবে শিখছিলাম। ট্রাস্ট মি। কথা বলতে পারি? বল। আপনার শুরু করার আগে, এই যে আপনি নোট কিভাবে করতেন না? এই যে এইটাই তো দেখাইতেছে, আবার কেন জিগাইতেছো? শোন, মনোযোগ দিয়ে শোন। সো এখন ঘটনা হচ্ছে, দেখো সেস্কুই অক্সাইড জিনিসটা আমাদের সিলেবাসে ছিল না, কোথাও না ছিল না, গ্যারান্টি তোমার বইয়ের কোথাও খুঁজে পাবা না, এখনকার বইতেও নাই। বাট ট্রাস্ট মি, এইটা জানলে অনেক কাজ আছে, আমি তোমার দেখাইতে পারবো পড়াইতে আর কি, মানে অ্যাজ ইউ ফার্দার গো অন উইথ মি। সো ব্যাপারটা হচ্ছে আমি জিনিসটা কিভাবে শিখলাম। আর সেস্কুই অক্সাইড জিনিসটাই শুধু না, আমি তোমাদেরকে এখন দেখাবো কালেকটিভ লার্নিং প্রসেসের কথা বলছি ক্লাসের শুরুতে। সো ওইটাকে ইফেক্টিভলি কাজে লাগাইতে হয় কিভাবে। আর ইউ রেডি? ওকে, এখন মনোযোগ দিয়ে শোনো। আমি দুইটা সাইড বানাইছি, তাই না? এই সাইডে কিছু আছে, ওই সাইডে কিছু আছে। একটু বোঝো তো আমি কি লিখছি আসলে। আগে ডিটেক্ট করো যে এগুলো আসলে সেস্কুই কিনা। সবাই বলেন, এগুলা সবাই সেস্কুই কিনা? এটা সবাই সেস্কুই। চাইলে চেক করে দেখতে পারো যে ভাই মেলে কি মেলে না। আমি দুইটা টাইপ বানাইছি যে কারণে, দুইটা বক্স বানাইছি আলাদা যে কারণে, বক্স দিছিলাম বক্সটা আসে নাই। যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের মোস্টলি কি বলেন তো, নোন, মানে দেখো তো এগুলো পরিচিত না, আর এগুলা কিন্তু এক দূরও। এই যে, সো এইটা হচ্ছে মোস্টলি নোন,
আর এগুলো হচ্ছে মোস্টলি আননোন, মানে এগুলো সচরাচর আমরা ওইভাবে দেখি না আর কি। হইল, আমি এইভাবে ক্যাটেগরাইজ করার চেষ্টা করছি। এখন শোন, আমি জীবনের প্রথম কোনটা দেখছিলাম জানোস? আমার যেটা স্পষ্ট মনে পড়ে, আমি জীবনের প্রথম শিখছিলাম এইটা, সালফার সেসকু অক্সাইড। আমি কিন্তু আমার লার্নিং প্রসেস বলতেছে, আমি কিন্তু এখন পড়াচ্ছি না, আমি এখন তোরা শিখাচ্ছি শিখতে হয় কিভাবে। একটু মনোযোগ দিয়ে শোন, অধৈর্য হইস না আর কি। আমি জীবনের প্রথম দেখছিলাম সালফার সেসকু অক্সাইড। এখন আমার অ্যাডমিশন টেস্টের সময় আমি কতগুলা জিনিস নিজের উইকনেস নিজে ডিটেক্ট করছিলাম, যেটা তোমরা পারো না। নো ইয়োর স্ট্রেংথ, নো ইয়োর উইকনেস। ইউ আর দ্য বস অফ ইউ। তুমি জানো তোমার কোথায় দুর্বলতা। আচ্ছা দেখ তো ভাই, আমি যখন চিৎকার করতেছিলাম একটু আগে, তোরা কি মনে করছিলি হাতে ব্যথা পাইছে? আমি তো জানি ব্যথা পাইছি পায়। সো ব্যাপারটা হচ্ছে, তুই যদি আমার কাছে এসে বলিস, আচ্ছা ভাইয়া আমার পরীক্ষার সামনে আমার কিভাবে পড়া উচিত, আই ডোন্ট নো ইউ, আই ডোন্ট নো ইউর উইকনেস, আই ডোন্ট নো ইউর স্ট্রেংথ, হাউ ডু আই সাজেস্ট? আমি জানিই না। আমার কত বন্ধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে, তারা কেউ এই কাজ করে নাই, বাট আমি এটা করছিলাম বিকজ আই নিউ। আমার সংকেত মনে থাকে না। আমি যে কত গান্ডু ছিলাম তোদেরকে এখন আমি প্রমাণ দেখাবো, বিশ্বাস করবি না, হয়তো ভাববি নাটক করতেছে। এই কাগজটা দেখে কি মনে হয় এটা আজকের কাগজ? একটু জুম ইন করো। এই আরেকটু, ওকে ওকে, দাঁড়াও আমি একটা কাজ করি, দাঁড়াও। হ্যাঁ, এক্সপোজার কমাইতে হবে, এক সেকেন্ড। আও, দেখেন তো এবার দেখা যাচ্ছে? এখনো কি এক্সপোজার বেশি? ঝাপসা। তোরে কি লেখা পড়তে ডাকছি আমি এই জায়গায়? গরু কোথাকার, তোরা এখন লেখা পড়ার দরকার। কাগজটা খালি বোঝ না। এখন ঘটনা হচ্ছে, আমি জানতাম আমার সংকেত মনে থাকে না, এবং আমার বেশ কিছু বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমার মনে থাকে না। সো আমি এরকম 2টা চোথা বানাইছিলাম। চোথা মানে বুঝো তো, হ্যান্ড নোট। তার মধ্যে একটা আমি খুঁজে পাইছি গতকালকে রাতে, সেই হ্যান্ড নোটটা আমি তোমাদেরকে দেখাইতে চাই। সেইখানে তোমরা এখন একটু কষ্ট করে দেখো তো, দেখা, আর একটু জুম ইন করো তো, আরো 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 দেখা যায় এবার লেখা? ওকে, ফোকাস 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 ফোকাস, ঠিক আছে আপনাদের কাছে? আচ্ছা ওকে ওকে, হ্যাঁ এই তো পড়তে পারতেছে। রোড এ যেটা বলি এটা শুন, দেখ আমি যে কত দুর্বল ছিলাম, আল্লাহর কসম, কোনো ইয়ার কিনা। তার উদাহরণ দেখ তো, 6 নাম্বারটা কি লেখাই যে মার্ক করে দিছি আমি, সোডিয়াম পারক্সাইড। সোডিয়াম পারক্সাইডের সংকেত ক্লাস 9-এ পড়ার সময় তুই শিখছস না, 10-এ পড়ার সময় শিখছস না? আমি পারতাম না। আমি এখন এই সংকেতগুলো এক জায়গায় করছিলাম কিভাবে সেটা একটু শোনো, জুম আউট। সো ঘটনা হচ্ছে, আমি যখন ধরো টেস্ট পেপার পড়তাম, টেস্ট পেপার মানে বুঝো না তোমরা, কোশ্চেন ব্যাংক, আরও জুম আউট। আমি যখন টেস্ট পেপার পড়তাম, টেস্ট পেপার মানে কি বলে, ধরো অ্যাডমিশনের সময় কথা বলছি, মানে কোশ্চেন ব্যাংক পড়তাম, বা কোনো একটা লেকচার শিট পড়তেছি, বা কোনো একটা বই পড়তেছি, হোয়াট এভার আই ইউজ টু রিড, যখনই নতুন কিছু একটা পাইতাম, এই আমার ওই সোথাটা কই, সোথার মধ্যে লিখে রাখতাম। এই যে আমার যে এটা নোট করা দরকার, এটা আমাকে কোন বড় ভাইয়া শিখাইছিল? আমাকে সেই বড় ভাইয়ের নাম বলো। আরিফ বড় ভাই। জি, আমার সেই বড় ভাইটার নাম ছিল আরিফ হক। সে নিজে নিজেকে শিখাইতো। এটা আমার কথা না, এটা প্রমোদ চৌধুরীর কথা। সুশিক্ষিত লোক মাত্রই বাই দ্য ওয়ে, আমি সুশিক্ষিত কিনা আমি জানি না, বাট আই এম জাস্ট শোয়িং ইউ দ্য ওয়ে সুশিক্ষিত's ওয়ার্ক। ঠিক আছে, জি, নিজের দুর্বলতা বুঝতে পারা যে আমার সংকেত মনে থাকে না, আই কিতাম, আমি জানি না এটা, আই লিখে ফেলি। এই কাজটা তোমরা করো না। তোমরা বসে থাকো, অমুক বিখ্যাত পীর সাহেব একটা ভিডিও দিবে, ভিডিওতে থাকবে রুটিন কি, মানে তোদের যে কি দি ফিডাইতে মন চায়, মনে যে চায় রে বাবারে, মানে ফিডার খাওয়া একজন, ওই পীর সাহেবের টেকনোলজি তোমার যায় না লাভ কি? এভরি সিঙ্গেল হিউম্যান বিং ইজ ডিফারেন্ট। বিলিভ দ্যাট থিং এট ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু ডু এনিথিং ইন ইয়োর লাইফ। ইয়েস স্যার। নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। এত লুতুপুতু ভালো না, এটা জীবন ধ্বংস করে দিবে। বিপ্লবী এই কথাগুলো বলতেছে, কোনো মাস্টার বলতেছে না, সে মাস্টার মরে গেছে। নাটক বাদ দাও, নাটক কম করো প্রিয়, জুম ইন করো।
এখন দেখো সোডিয়াম পারঅক্সাইড দিয়ে এক্সাম্পল দেখাইলাম, এইবার তোমাদের সেই হিস্টোরিক মোমেন্টটা দেখাবো যখন আমি প্রথম সালফারের সেসকিউ অক্সাইড শিখছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আরো জুম করো, ফুল জুম। হলুদ দাগ দেওয়া। এই যে সালফার সেসকিউ অক্সাইড দেখা যাচ্ছে, হাইলাইট করা। হ্যাঁ হাইলাইট করো, রাইট। দেখো খেয়াল করে, এই সালফার সেসকিউ অক্সাইডটা কোনো এক আমলে শিখছিলাম ভর্তি পরীক্ষার মানে প্রিপারেশন নেওয়ার, জুম আউট করো, মোটামুটি কয়েকদিনের মধ্যেই হয়েছে। এখন ঘটনা হচ্ছে তার বিশ্বাস কর ভাই, মাসখানেক পরে হঠাৎ করে একদিন পাইলাম নিকেল সেসকিউ অক্সাইড। দ্যাট স্ট্রাক ইন মাই হেড, আই হ্যাভ সিন সামথিং লাইক দ্যাট সামওয়্যার। বাট আমার তো আবার অভ্যাস খারাপ, নতুন যা দেখছি আমি এক জায়গায় গুছায় যেহেতু রাখছিলাম, সো যখন আমি এই কাগজটা আবার উল্টানো শুরু করলাম, আমার এখনও মনে পড়ে ততদিনে আমার 3-4 পেজ লেখা হয়ে গেছে। এই কয়টা সংকেত আমি উল্টাইলি না পেয়ে গেছি, এই যে এখানে একটা সেসকিউ অক্সাইড ছিল। এবার নিকেল সেসকিউ অক্সাইডকে কি করছি বলেন তো, ঠিক ওর পাশে এনে রেখে দিছি, জুমিন দেখাও, দেখছিলাম এটা ভাই। এই যে সালফার সেসকিউ অক্সাইড আছে, ঠিক তার ডান পাশে দেখো এটা লেখা নীলকালি দিয়ে, মানে ওই কদিন আমার নীলকালি চলছে, পরে আবার কি হয়েছে বলেন, লাল কালি চলে আসছে, এই যে লাল কালি। সো ব্যাপারটা এটা কোনো নাটক বলতেছি না ভাই, আল্লাহর কসম বলতেছি। তোরা জানিস এই কাগজটার যে বয়স, এটা 2000 জুম আউট করো, মানে এটা আমি 2007 সালে আমার অ্যাডমিশনের সময় বানাইছি, এতগুলা বছর পরে, কত বছর হয়, 18 বছর নাকি, 18 বছর পরে গতকালকে এই কাগজে প্রথম দাগ পড়ছে, গতকালকে রাতেই প্রথম দাগ পড়ছে। আই ওয়াজ অলমোস্ট অ্যাবাউট টু ক্রাই আউট অফ ইমোশন। যে HSC 27-কে দেখানোর জন্য আমি কিছু জিনিস খুঁজতে গেছিলাম, সেইখানে আমি পাইছি, এবং কসম বলতেছি আমি নতুন অনেক কিছু শিখছি যেটা আমি অলরেডি আগে একবার শিখছিলাম, বাট সিমস অ্যাজ ইফ আমি জীবনে দেখি নাই। উদাহরণ শুনবি, এই নিকেল সেসকিউ অক্সাইডের কথাই বিশ্বাস করে আমি মনেই করতে পারতেছিলাম না আমি কত শত তো দূরে থাক, হাজার হাজার ক্লাস নিছি, আমার একটা ক্লাসের কথা মনে পড়ে না যে ক্লাসে আমি সালফার সেসকিউ অক্সাইডের এক্সাম্পল অজস্রবার দেখাইছি, নিকেল সেসকিউ অক্সাইডের কথা আমি কখনো বলি নাই। আমার চোখ ফেটে যাচ্ছিল কান্নায় কষ্টে, যে হাউ কাম, দ্যাট ওয়াজ দ্য স্ট্রাইকিং মোমেন্ট যখন আমাকে সেসকিউ অক্সাইড শেখার জন্য বাধ্য করছিল, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সেসকিউ অক্সাইড। কেউ জানে না, আমি তো জানি, আমি শিখছি নিজে কষ্ট করে। ইভেন এই জিনিসটা দেখে আশরাফ ভাই আমার যে গুরু, সে পর্যন্ত অবাক হয়েছিল একদিন, যে এটা তুমি শিখলা কেমন, আমি তো জানি না। সেই জিনিসটার কথা আমি ভুলেই গেছি। সো মানুষের জীবন এরকম, তুমি অনেক কিছুই শেখো ক্লাসে, তুমি যেহেতু আরেকবার রিভিউ করো না, আরেকবার দেখো না, আরেকবার রিপিট করো না, সো ইউ ফরগেট থিংস ইজিলি, দ্যাটস ইট। বোঝো নাই আমার কথা বন্ধু? সো কালেকটিভ লার্নিং শেখো, লেখো, হোয়াট এভার ইউ লার্ন ডু রাইট। ইফ ইউ ডোন্ট রাইট অ্যান্ড ইফ ইউ ডোন্ট রিভিউ, ও আলটিমেটলি তোমার জ্ঞান হচ্ছে না, ও তোমার জ্ঞান আকারে বসতেছে না, যত মেধাবী হও না কেন, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সো এরপরে দেখো, একটু জুম ইন করো, আমি তোমাদের আরো কিছু জিনিস দেখাই। সো এই যে 14 নাম্বারটা একটু পড়তে পারেন কিনা দেখেন তো, গ্লাসিয়াল ফসফরিক অ্যাসিড পড়া যাচ্ছে? জি স্যার। H3N হলেন, রাইট। আচ্ছা, তারপরে দেখো তো হাইপোনাইট্রাস অ্যাসিড, দেখছো H2N2O2। আচ্ছা, পারঅক্সিনাইট্রিক অ্যাসিড, তার গাঠনিক সংকেত লিখে রাখছি। এইখানে আবার ছোট করে কেন পার আয়োডিক অ্যাসিড পরে এসে লাল কালি দিয়ে লিখছি জানো? কারণ এই যে পার পাইছি, এখানে পার পাইছি মিলায় লিখছি, যে এই দুইটা পার একরকম, বোঝো নাই বন্ধু? সো ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে না, নিজে গুছাইতে হয়, তোমার গুছানি কেউ গুছাই দিবে না, সত্যি কথা হচ্ছে এটা আর কি। আচ্ছা, তারপরে দেখো, তোমাদেরকে দেখাই নাই ক্লাসে, নাকি দেখাইছি বলো তো? এই দেখা যাচ্ছে, পার অক্সি মনোফসফরিক অ্যাসিড দেখতে পাচ্ছেন? জি জি। তার নিচে কি লেখা? পার অক্সি ডাইফসফরিক অ্যাসিড। তার মানে বোঝো, আমি তোমাদেরকে পার অক্সি মনো সালফিউরিক অ্যাসিড দেখাইছি, পার অক্সি মনো ডাইসালফিউরিক অ্যাসিড দেখাইছি, বাট পার অক্সি মনো ফসফরিক অ্যাসিডও দেখাই নাই, পার অক্সি ডাইফসফরিক অ্যাসিডও কিন্তু দেখাই নাই। কিছু বোঝো নাই? জি। সত্যি কথা শুনবা এবার, কষ্ট পাবা। এইরকম দুইটা যে অ্যাসিড আছে, এটা আমি গতকালকে রাতে আবার শিখতে পারছি, শিখছিলাম ওই আমলে, এত বছর না দেখার কারণে সব ভুলে গেছিলাম। আল্লাহর কসম বলতেছি, আমার মনে ছিল না, আমি জীবনে কোনোদিন কোনো ক্লাসে দেখাই নাই, গতকালকে রাতে শিখতে পারছি নতুন করে। তোমরা বোঝো নাই আমার কথা? সবকিছুর সাথে যোগাযোগ রাখা লাগে। Keep in touch. Otherwise, it actually wouldn't stay in your life. That is the process of learning. আচ্ছা, তারপরে দেখো আরো কিছু মজার জিনিস তোমাদের দেখাই। 35 নাম্বারটা পড়তে পারতেছেন? একটু ঝাপসা আসছে। সিনাবার। সিনাবার।
9 10-এ পড়ছিলা তোমরা? কি ভাইয়া? তোমাদেরকে হাজারবার চিৎকার করে বলছিলাম যে এই জিনিসটার নাম তোমাদের বইতে বানান ভুল লেখে, সিন্নাবার লেখে। এটার উচ্চারণটা সিন্নাবার না, উচ্চারণটা কি? সিনাবার। লুক এট দ্যাট প্রুফ। এটা ফানি কোনো জিনিস না। আমাদের সময় বইতে লেখা থাকতো সিনাবার, তোমাদের বই লেখছে গাধা গরুরা, তারা লেখছে সিন্নাবার, তোমরাও ভরতেছো সিন্নাবার। সিন্না সিঁড়ি চলি যাইতেছে ছাগলের দল। আচ্ছা, তারপরে আসো তোমাদের আরো মজার কিছু জিনিস দেখাই। গতকালকে আমি আবিষ্কার করলাম যে এই বস্তু আমি অ্যাডমিশনের সময় শিখছিলাম, গ্রাফাইটিক অ্যাসিড। বলছি তোমাদেরকে আমি এটার কথা, গ্রাফাইটিক অ্যাসিড বলি নাই, আমি জানি বলি নাই। গ্রাফাইটিক অ্যাসিড শিখতে যে আমি যখন গুগল সার্চ দিলাম যে আসলে কি এরকম কিছু আছে কিনা, বা তখন তো বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা কোথাও পাইছি, একটু চেক করে দেখি, তখন আমি মজার একটা জিনিস শিখছি যেটাকে বলা হচ্ছে মেলিটিক অ্যাসিড। এর আর একটা নাম হচ্ছে বেনজিন হেক্সাকার্বক্সিলিক অ্যাসিড। এটা সংকেতটা তোমাদেরকে আমি একটু দেখাবো, জুম আউট করো। মানে এটা খালি দেখে রাখো, শুনে রাখো আর কি, মানে জাস্ট বিকজ তোমাদের উদ্দেশ্যে আমি গতকালকে শিখছি, আর কিছু না আর কি। ওকে, হ্যাঁ, মানে জাস্ট দেখে রাখো, মজা লাগবে আর কি। এটা কি লিখে আনছি নাকি আনি নাই? না, আনি নাই। কি নাম বলছি? বেনজিন হেক্সাকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে বলেন তো সংকেতটা কেমন হওয়া উচিত? বেনজিন তো থাকবে, বেনজিনের সাথে 6টা COH। টের পাইছো জিনিসটা কত সুইট হবে? আমি দেখা অ্যাসিডটার প্রেমে পড়ে গেছি। এবং এইটাকে বলে গ্রাফাইটিক অ্যাসিড। গ্রাফাইটিক উচ্চারণটা। প্রত্যেকটা কার্বনে একটা করে কি বলেন তো? COO। ইজন্ট দ্যাট অ্যামেজিং? মানে চিন্তা করতে পারতেছিস? তোরা এর কেমিস্ট্রিটা দেখিস, খুব মজার। উইকিতে সার্চ দিলেই পাবি, গ্রাফাইট মেলিটিক অ্যাসিড লিখবি। গ্রাফাইট মেলিটিক অ্যাসিড। আরে গ্রাফাইট ফাইলি কই? মেলিটিক অ্যাসিড। হ্যাঁ, এটা আর নাম হচ্ছে গ্রাফাইটিক অ্যাসিড। আর আসল নাম কি? বেনজিন হেক্সাকার্বক্সিলিক অ্যাসিড। হেক্সাকার্বক্সিলিক না? জি জি, হেক্সা, 6টা হেক্সা কার্বক্সিলিক। তোদের কিন্তু আমি এগুলো পড়াচ্ছি না, ভাবিস না, না মানে গল্প করতেছি, বুঝছস তো? আচ্ছা, এইটার মেলিটিক অ্যানহাইড্রেটটা বেশি জরুরি আর কি, মানে ওই জন্য দেখাইলাম। আচ্ছা, মানে এটা তোদের উদ্দেশ্যে শেখা, তাই তোদেরকে একটু দেখাইতেছি। আচ্ছা, আরো আরো মজা পাবি, জুমিন। এখানে আবার এর ফিনটা খুলি গেল রে। দেখ, এটা কি দেখতে পাচ্ছিস? 55 নম্বরে কি লেখা? সালফিউরিক অ্যাসিড। তোরা এবার একটু বোঝ যে কার কাছে পড়তেছস। তারে তো অনেক জ্ঞানী মনে করে মেলা টাকা দিয়ে ভর্তি হইছস। একটু বোঝ এই গাধাটা, আমি গাধাটা কত বড় গাধা ছিলাম। অ্যাডমিশন টেস্টের সময় আমি সালফিউরাস অ্যাসিডের সংকেত জানতাম না। তোরা মনে করতেছস লোকটা মহাজ্ঞানী। আই মহাজ্ঞানী নরে বাবু। আচ্ছা, এটা বলা যাবে না কাউকে, সরি, ভুল করে বলে ফেলছি। আমি মহাজ্ঞানী, আমি সালফিউরাস অ্যাসিডের সংকেত জানতাম না বাট অ্যাডমিশন টেস্টের সময়। আর তোরা যখন ইনবক্সে গুতাস আর বিভিন্ন পীর সাহেবের ইউটিউব চ্যানেলে যায় হুমড়ি খেয়ে ভরস, আমার পরীক্ষার আর 3 মাস বাকি, আমার তো কিছু পড়া হয় না, আমি কি পারবো? নাটক করার জায়গা হও না, তাই না? তোর পারার ইচ্ছা থাকলে তুই পীর সাহেবের পায়ে হুমড়ি খেয়ে না বসে তুই বই উপরে যে হুমড়ি খেয়ে ভর্তি, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, তারপরে তোমাদের আর একটু কিছু জিনিস দেখাবো, একটু সময় নষ্ট করব তোমাদের, বাট এখান থেকে যারা শেখার তারা শিখে নিতেছে। আচ্ছা, ওইটা দেখানো যাবে না, ওইটা তোমাদের অলিম্পিয়াডের প্রশ্ন। চান্দু খেলা হবে। আচ্ছা, এই যে কত দিতে হবে? হ্যাঁ, কি এক্সাম? থাম বেটা, পড়াই নেই, আগে পড়া শেষ করে নে। 20 তারিখে সব পাগল হয়ে গেছে। এবার দেখো, তোমরা এবার অবাক হবা, কত বড় অবাক হবা তোমরা জানো না। এটা পড়তে পারতেছেন? মার্ক করা চেম্বার স্ফটিক। স্ফটিক বা কি লেখা দেখতো? নাইট্রোসো সালফিউরিক নাকি নাইট্রোসো সালফিউরিক অ্যাসিড। কোনটা চিনতে পারছেন? ON, আরে একটু আগে দেখাইলাম NOHSO4। ON একটু দেখা যায়। দেখতে পাচ্ছিস এবার? জি জি জি। এবার শুনবি, এইরকম যে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড আছে যেটা নিয়ে কথা বলছি, বুঝতে পারছিস আমি কোনটার কথা বলতেছি নাকি? জুম আউট করো। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে, থাক, ঘটনা হচ্ছে এই যে বস্তুটা আছে, আমি
অ্যাডমিশনের সময় শিখছিলাম, আমি লিখছিলাম, বাট আল্লাহর কসম আমি প্রতি বছরই নতুন নতুন কিছু শিখি, প্রতি ব্যাচে এক্সট্রা জিনিসপত্র দেখাই, চেষ্টা করি নিজেকে আপডেট করার, এটাই স্বাভাবিক নিয়ম। আমি গত বছর যখন HSC 26-এর জন্য স্লাইড বানাচ্ছিলাম, আমি গত বছর শিখছিলাম এই জিনিসটা, ONHSO4, যেটার আনসারটা বললাম কি ওদের ব্যাচে আমি দেই নাই, প্রশ্ন করছি, ওরা এটা নিয়ে মাতে নাই, আমি আর কথা বলি নাই, আনসার দিলাম কাদেরকে, তোদেরকে। পরের ব্যাচে হয়তো আমি আরও নতুন কিছু আবিষ্কার করব, শিখবো, দেখাবো, আবিষ্কার না শিখবো আর কি। অথচ খেয়াল কর আমি এই বস্তু অ্যাডমিশনের সময় শিখছিলাম, আই ফরগট দ্য হোল থিং অল দি 16 ইয়ার্স। গত বছর নতুন করে শিখছি আবার ইন্টারনেট থেকে। তোরা মনে হয় বুঝোস না আমি কি বলছি, মানে তোরা বিশ্বাস করতেছিস না ব্যাপারগুলো। কেউ পারলে আমার সামনে এসে এটা হাতে ধরে দেখিস যে এটা মানে আজকের বানানো জিনিস নাই, কাগজের যে কড় করে ব্যাপারটা তুই টের পাবি কত যত্নে আমি এই কাগজগুলোকে তুলে রাখছি। আমার কাছে এরকম আরও নোটস ছিল, বাট আমার জীবনের একটা মহা অন্ধকার সময়ে আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছে, তখন আমার অনেক জিনিসপত্র, যাই হোক। আসো স্যার বলেন। এই বাবা স্যারটাকে, স্যারটাকে না, আমার নোটটা তোমাদেরকে দেয়া যাবে না। আচ্ছা সো এই তো এগুলো আর কি দেখাইলাম, আর কি দেখাবো। আচ্ছা তারপরে দেখো এই যে এখানে একটু জুম ইন করো হালকা, এখানে কি লেখা পড়তে পারতেছেন? পার্সেন্টেজ কম্পোজিশন। হ্যাঁ মানে ওই যে শতকরা সংযুক্তি লাগে না, ওই যে স্টেনলেস স্টিলে কোনটা কি, এগুলা সব এই শতকরা সংযুক্তি লেখা। দেখ এখন আমি এটা পরীক্ষার আগে আলটিমেটলি রিভিউ করে যাই নাই, হ্যাঁ, কিন্তু আমি এই সংকেতগুলো রিভিউ করে গেছিলাম, কিন্তু আমি আলটিমেটলি ওই যে ওইগুলো আর পারি নাই, বাট আমি গুছায় রাখছিলাম যে আমি জুম আউট, আমি যদি সময় পাইতাম আমি ঠিকই রিভিউ করতাম। সো ব্যাপারটা এরকম, মানে তোমার প্রিপারেশনটা আগে থেকেই থাকতে হয়। হ্যাঁ ওকে ওকে ওকে। সো প্রস্তুতি যদি আগে থেকে না থাকে, পার্সোনাল প্রবলেমের নোট না এইটা, হ্যাঁ আমার রাইট, আমার পার্সোনাল প্রবলেমেরও ডায়েরি ছিল, যে আলাদা করে সব প্রবলেম আমি একসাথে রাখতাম আর কি। এনিওয়ে সো এই আর কি আলোচনা ছিল। এখন চলো আরেকটু কথাবার্তা আছে, এবার শোনো সবচেয়ে হার্ট ব্রেকিং মোমেন্টটা একটু দেখো। হ্যাঁ বলো। আপনি যে গাঠনিক সংকেতটা আঁকলেন ওইটার নাম হচ্ছে, ওইটা একটু বের করেন। কোনটার গাঠনিক সংকেত আঁকছি? দাঁড়াও। বেনজিন হেক্সা কার্বো সিলিক অ্যাসিড। জি হ্যাঁ এখানে তো বেনজিনের ধর্মটা বজায় থাকে, তাহলে বেনজিন নামের শেষে হলো না কেন? বাহ সুন্দর প্রশ্ন। কারণটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম কি না যে এই মানে কার্যকরী মূলকের প্রায়োরিটি থাকে, বলছিলাম কি কোন কার্যকরী মূলকের চেয়ে কোনটা বেশি সক্রিয়। সো কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে বেশি প্রায়র মূলক, মানে ওর সক্রিয়তা সবচেয়ে বেশি। সো এই যৌগের সাথে এখন তুমি কারোর বিক্রিয়া দিলে ও আসলে ওইক অ্যাসিড টাইপের বিক্রিয়া করবে। কিছু বুঝিস নাই? বুঝতে পারছি। দ্যাটস এটার নামের পিছনে ওইক অ্যাসিড। বিউটিফুল কোয়েশ্চেন, আই নেভার, মানে আমার মাথায় আসে নাই। সুন্দর, দ্যাটস আওয়ার লার্ন ফ্রম ইউ পিপল। এনিওয়ে এবার আসো সবচেয়ে কষ্টের বিষয়টা বলি। সো কি বলতেছিলাম এতক্ষণ, আমি জীবনের প্রথম সেসকিউ অক্সাইড শিখছি S2O3, পরে শিখছিলাম কোনটা, নিকেলেরটা। দেখো নিকেলেরটা আজকেও লিখি নেই, মানে আমার কি বিপদ। আচ্ছা হাতে লিখি, ভালো মনে থাকবে, Ni2O3 লিখলাম। এরপরে শোন, আমার এখনও স্পষ্ট মনে পড়ে, বা তোদের ক্লাসেও হয়তো আমি কয়েকদিন আগে লিখছি, এইটা সংকেতটা কি লিখছিলাম না, সোডিয়াম সেসকিউ অক্সাইড কি লিখছিলাম, Na2O3 লিখছিলাম না? ওটা প্লিজ একটু কাটে দিস। এইরকম কোনো অক্সাইড অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, বাট এটা আমি বহু ক্লাসে জীবনে বহুবার দেখাইছি, বহু ক্লাসে দেখাইছি, অফলাইন অনলাইন মিলে বহু ক্লাসে দেখাইছি। আমার কালকে রাতে কাগজটা উল্টাইতে উল্টাইতে আমার কষ্টে বুক ফেটে যাচ্ছিল যে আমি তো লেখছি নিজের হাতে, আমার স্পষ্ট মনে আছে, বাট অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ ইট ডাজন্ট এক্সিস্ট। মানে মনে হচ্ছিল যেন ভূত দেখছি নাকি আমি জীবনে, তাইলে আমি অজস্র ক্লাসে লেখাইছি। পরে আমি না পাইরা গুগল সার্চ দিলাম, গুগল ব্রোক মাই হার্ট লাইক পিসেস। আমি লিখলাম সোডিয়াম সেসকিউ অক্সাইড, আমার গালের উপরে টাস করে একটা থাপ্পড় দিল, কইল সোডিয়াম সেসকিউ অক্সাইড ইজ নট এ রিকগনাইজড অর কমনলি ইউজড কেমিক্যাল টার্ম, ইটস লাইকলি মিসআন্ডারস্ট্যান্ডিং অর মিসনোমার। মিসনোমার মানে ভুল করে নাম বলতেছো, মানে এরকম কিছু নাই। পরে আমারে বললো সেসকিউ অক্সাইড কী কী জিনিস, সোডিয়ামের কী কী অক্সাইড আছে, সোডিয়ামের সেসকিউ অক্সাইড সম্ভব না। অথচ আমি জীবনে বহু ক্লাসে বলছি, তোদের ক্লাসেও বলছি, বাট অ্যাকচুয়ালি ইট ডাজন্ট এক্সিস্ট।
ইভেন আমি পরে উইকিপিডিয়াতে যে যখন গভীরে একটু পড়াশোনা শুরু করলাম তখন আমি নিচে একটা সুন্দর পর্যায় সারণী পাইলাম। তোমরা কি টের পাচ্ছ এটা পর্যায় সারণী? কোন কোন মৌলের সেসকিউ অক্সাইড আছে তারা সুন্দর গুছায় দিছে। আমার কোয়েল যেটা ফাইটে চৌচির হয়ে গেছে, জাস্ট চৌচির হয়ে গেছে। একটু তাকায় দেখতো ভাই, মানে এর চেয়ে বড় লজ্জার কিছু আছে? হাইড্রোজেনের নাই, লিথিয়ামের নাই, সোডিয়ামেরও নাই, পটাশিয়ামেরও নাই, আছে যায় আর রুবিডিয়ামের আর সিজিয়ামের। আচ্ছা, তারপরে আসেন স্ক্যান্ডিয়ামের তো থাকার কথা, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম এদের তো থাকবে, 3 যোজনী এদের সবারই আছে। কপারের একটা অদ্ভুত সেসকিউ অক্সাইড আছে, এই যে দেখো Cu2O3, আমি জানতাম না, শিখলাম। আচ্ছা, নিকেলেরটা দেখে শান্তি লাগলো, ঠিক আছে, আমার ওই ছোটবেলার নোটটা কারেক্ট ছিল। আচ্ছা, তারপরে এগুলো তো কমন জিনিসপত্র হইল, বাট হোয়াট ব্রোক মাই হার্ট ইজ সোডিয়াম নাই। অথচ আমি জীবনে বহু ক্লাসে লেখছি সোডিয়াম সেসকিউ অক্সাইড নাই। সো দিস ইজ হাউ উই লার্ন রং সামটাইমস। তোমরা নিজেরাও আমাকে অনেক সময় ইনবক্সে বলো বিভিন্ন কথা, বা বন্ধুরা আলোচনা করো, এই আরিফ ভাই না ক্লাসে এটা বলছে, আমার স্পষ্ট মনে আছে। অ্যাকচুয়ালি আমরা এগুলা ঘোরের উপরে ভুলভাল দেখি বা ভুলভাল শিখি। সামটাইমস সাম থিংস হ্যাপেন উইথ আস লাইক দ্যাট। মনে হয় তোমরা আমার কথা বোঝো নাই। বিশ্বাস করো অনেক কষ্ট পাইছি এই ব্যাপারটা দেখে। সো যাই হোক, আমি এক্সট্রিমলি সরি তোমাদের সাথেও, আর ওদের কাছে যে কীভাবে ক্ষমা চাবো ব্যাপার না, বাট আমি তোমাদের এইটাই বুঝাইতে চাচ্ছি লার্নিংয়ের প্রসেসটা কীভাবে ভুল করে করে শিখতে হয়, এবং এটা নিয়ে মন খারাপের কিছু নাই। ওকে, সো এইগুলো দেখে অবাক হয়ে নাই যে P4O6 রেশিও বের করে দেখো 1:1.5ই থাকবে আর কি, আশা করি বুঝছো। সো এটা ছিল আমার নিয়ে আলোচনা সেসকিউ অক্সাইড নিয়ে, বাট বেসিক্যালি আমি বুঝাইতে চাইছি লার্নিং প্রসেসটা কত মজার, হ্যাঁ, যদি তুমি একটু ধরে রেখে রেখে শেখো। সো এইগুলো দেখাইলাম, এটা দেখাইলাম। আর কি, থায়োনেমিংটা আজকে আর শুরু করা যাচ্ছে না, অনেক বেশি দেরি হয়ে গেছে, এখনই আমার ইংলিশ ভার্সনের ক্লাস। সো থায়োনেমিংয়ের টপিকটা আগামী দিন ক্লাসে বলবো আর কি, ঠিক আছে? সো এখান থেকে আমরা শুরু করব। অনেক অস্থির অস্থির জিনিসপত্র তোমাদের জন্য নিয়ে আসছি থায়োনেমিং নিয়ে, ঠিক আছে? সো আগামী ক্লাস কবে হবে আপনাদের বলেন? 24 তারিখে ইনশাআল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।